তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে মেইনলি মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম এই পর্যন্ত। অর্থাৎ আমরা হচ্ছে কিছু মৌলের সাধারণ ধর্ম নিয়ে আলোচনা করব, তারপরে পর্যাবৃত্ত ধর্ম এবং জটিল যৌগ নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। আজকে আমাদের রাসায়নিক বন্ধন নিয়ে কোনো আলাপ আলোচনা হবে না, এটা নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার আলাপ আলোচনা হবে। সো তোমাদের যদি বন্ধন রিলেটেড কোনো প্রশ্ন তোমরা মনে করো যে ভাইয়া এটা তো অ্যান্সার দিলেন না, ওটা আসলে পরের ক্লাসে আসবে। সো উইদাউট এনি ফার্দার ডিউ আমরা হচ্ছে শুরু করি। সো সবার প্রথমে আমরা হচ্ছে পর্যায় সারণীটা দেখে নিই। সো এটা হচ্ছে আমাদের শুদ্ধ স্বাভাবিক পর্যায় সারণী। এই পর্যায় সারণী হচ্ছে 118টা মৌল আছে। এই 118টা মৌলকে আমরা হচ্ছে 4টা ব্লকে ভাগ করি। ওকে, আমরা 4টা ব্লকে ভাগ করি, ব্লক। সো সবার প্রথমে আমাকে বুঝতে হবে যে ব্লক আসলে বলতে কি বোঝায়। এই ব্লক বলতে বোঝায় যে আমাদের যেই মৌলগুলো আছে সেই মৌলগুলোর শেষ ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে। যদি শেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাহলে তারা হচ্ছে এস ব্লক। শেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে তারা হচ্ছে পি, যদি ডি অরবিটালে যায় তাহলে ডি এন্ড এফ। সো এখানে আমরা দেখি যে এস ব্লক মৌলগুলো আসলে কোথায় আছে। সো এস ব্লক মৌলগুলো আসলে এই জায়গাটাতে আছে। সো আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি ভালো মতো, এস ব্লক মৌলগুলো হচ্ছে এই জায়গাটাতে আছে। এরা হচ্ছে এস ব্লক মৌল। ওকে, এই যে এরা হচ্ছে এস ব্লক মৌল। আচ্ছা, এখন এটা বাদেও আরেকটা ছোট্ট জায়গাতে এস ব্লক মৌল চলে যায়। সেই ছোট্ট জায়গাটা হচ্ছে এইটা, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা, যে এখানে হচ্ছে এস ব্লক মৌল, এখানে একটা হিলিয়াম এস ব্লক মৌল আছে। তো এটা হচ্ছে এইচএসসির জন্য মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে এস ব্লক মৌল কাকে বলে, এটা জ্ঞানমূলক অংশে আসে। এবং এস ব্লক মৌল কয়টি এটা জেনারেলি এমসিকিউ তে দেয়, বা এস ব্লক মৌল বা পি ব্লক মৌল যেটাই বলি না কেন। তো পরবর্তী স্লাইডগুলোতে আমরা সেগুলো দেখবো যে এগুলো হচ্ছে পি ব্লক মৌল, অর্থাৎ গ্রুপ 13 থেকে শুরু করে কই গেল আমার পয়েন্টটা। হ্যাঁ, সো এই গ্রুপ 13 থেকে শুরু করে, যে গ্রুপ 13 থেকে শুরু করে হচ্ছে গ্রুপ 18 পর্যন্ত এই যে যতগুলো মৌল এখানে আছে এই সবগুলো মৌল হচ্ছে আমাদের পি ব্লক মৌল, রাইট? এগুলো সবগুলো হচ্ছে আমাদের পি ব্লক মৌল। আচ্ছা, এরপর হচ্ছে ডি ব্লক মৌল, যে এই জায়গাগুলোর হচ্ছে ডি ব্লক মৌল, এটা হচ্ছে ডি ব্লক মৌল। আর তারপরের গুলো হচ্ছে এফ ব্লক মৌল, অর্থাৎ এই জায়গাটাতে এই যে গ্রুপ 3 যে জায়গাটা আছে, এই গ্রুপ 3 জায়গায় একই জায়গায় 14টা করে মৌল আছে। তো এই সবগুলো মৌল হচ্ছে এফ ব্লকের মধ্যে পড়ে, কারণ এখানকার শেষ ইলেকট্রন গুলো হচ্ছে এফ অরবিটালে প্রবেশ করেছে। তো আশা করি আমরা ব্লক পরিচিতিগুলো পেয়ে গেছি। তো এখানে আমরা আরেকটু এক্সট্রা জিনিসপত্র দেখতেছি যে এস ব্লক মৌল হচ্ছে 14টি। সো এই যে এটা নিয়ে আমরা আসলে কথা বলতেছিলাম যে এস ব্লক মৌল হচ্ছে আসলে 14টি। তো এই 14টা এস ব্লক মৌল, এই 14টা এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন হবে আসলে? তো সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে এনএস 1 থেকে 2। আচ্ছা, আমি মনে হয় একটা কাজ করি, আমি হচ্ছে স্ক্রিনটাকে একটু ইয়ে করি আর কি। আমি হচ্ছে স্ক্রিনটাকে একটু তোমাদের দেখার সুবিধার জন্য আমি হচ্ছে একটু রিফর্ম করে নিই। আচ্ছা, সো আমরা হচ্ছে যে এখানে এটা নিয়ে আসছি। সো এখানে আমরা দেখতেছি যে এখানে এস ব্লক ইলেকট্রন, এস ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এনএস 1 থেকে 2। পি ব্লক মৌলসমূহ সিমিলারলি আসে হচ্ছে 36টা। আর এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস তাহলে কিরকম হবে? এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে এনএস এনপি, এনএস 2 আসলে এস অরবিটাল পরিপূর্ণ, এবং এনপি 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ এন যদি যোজ্যতাশীল হয় তাহলে তাদের পি অরবিটালে 1 থেকে 6টা পর্যন্ত ইলেকট্রন থাকবে। সো এই হচ্ছে পি ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস। সিমিলারলি ডি ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? যদি আমরা আউফবাউ নীতি থেকে একটু চিন্তা করি, এটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d, তারপর হচ্ছে 4s 4p 4d 4f। এভাবে যদি আমরা চিন্তা করি, আউটবাউ নীতি যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখি যে ইলেকট্রন আগে 1s এ প্রবেশ করে, তারপরে 2s এ, তারপর হচ্ছে 2p হয়ে 3s এ, তারপরে হচ্ছে 3p হয়ে 4s এ প্রবেশ করে, তারপরে হচ্ছে d তে প্রবেশ করে। অর্থাৎ আমাদের যে যোজ্যতাশীল আছে সেই যোজ্যতাশীলের এস অরবিটালে 2টা ইলেকট্রন হওয়ার পরে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তার মানে আমাদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে এই ক্ষেত্রে এনএস 1 থেকে 2, আর তার আগের শেলে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে কিছু, অর্থাৎ ডি 1 থেকে n। ওকে, তাহলে এফ ব্লক মৌলসমূহ কিরকম? এফ ব্লকে যাওয়ার জন্য ইলেকট্রন হচ্ছে তার ঠিক তার 2 শেল পরের এস অরবিটালকে পূরণ করতে হয়। অর্থাৎ আমি যদি এখানে আরেকটু বাড়াই এটাকে, তাহলে 5s 5p 5d 5f 5g, তারপরে হচ্ছে 6s। তো আমি যদি এটাকে একটু আগিয়ে নিয়ে যাই তাহলে দেখবো যে আমরা 3d এর পরে আমরা 4s হয়ে 5s এ যাচ্ছি, তারপরে 4d 5p 6s 6s এর পরে আমরা কিন্তু 4f এ প্রবেশ করছি। অর্থাৎ আমার যদি f অরবিটাল পূরণ করা লাগে তাহলে আমার ঠিক তার 2 শেল পরবর্তী s অরবিটাল পূরণ করে আসতে হয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা যে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা বলবো সেটা হচ্ছে n-2 f 1 থেকে 14, তারপরে হচ্ছে n-1 s2 n-1 p6 n-1 d
জেনারেলি 10 হয়, তারপরে হচ্ছে NS 1 থেকে 2। সো এটা হচ্ছে আমাদের জেনারেল আইডিয়া যে আমাদের যোজ্যতা শেল যেটা তার 2 শেল আগে হচ্ছে আমাদের f অরবিটালের ইলেকট্রনটা পূরণ হয়। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের f ব্লক মোলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো এখানে আমরা একটা পোল রেখেছি। সো এই পোলটাতে হচ্ছে একটু চিন্তা করেন, এখন অভ্যন্তরীণ অবস্থান্তর বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে অন্ত অবস্থান্তর বা ইনার ট্রানজিশন এলিমেন্টস। ওকে, সো অন্ত অবস্থান্তর। তাহলে এই প্রশ্নটা তোমরা দেখো, আমরা এখন একটা পোল লঞ্চ করব, তো তোমরা এই অপশন দেখে তোমরা উত্তর দিও। অমিত ভাই পোলটা লঞ্চ করে দিন 10 সেকেন্ড পরে। হ্যাঁ, আমি দেখলাম আমি মাত্র। আচ্ছা, সো এখানে হচ্ছে আমার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আমাদের। সো আমাদের বেশিরভাগ বলতেছে হচ্ছে বি অ্যান্সার, কিন্তু অ্যান্সার হচ্ছে আসলে বি না, কারণ আমরা এখানে অন্ত অবস্থান্তর মৌল আমরা আগে বলে দিছি, যেটা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্টস বা অন্ত অবস্থান্তর মৌল। তো যদি এটা অন্ত অবস্থান্তর মৌল হয়, তার মানে আমরা অবশ্যই এখানে এফ ব্লক কে ডিনোট করতেছি, রাইট? আমরা এখানে এফ ব্লক কে ডিনোট করতেছি। তো আমাদের এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস লাগবে, কিন্তু এখানে বলে দিছে যে এফ ব্লক মৌলের স্থিতিশীল আয়নের, অর্থাৎ অবস্থান্তর মৌল যদি স্থিতিশীল আয়ন অবস্থান্তর মৌল হইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ অরবিটাল পার্শিয়ালি ফিল্ড থাকতে হবে, অর্থাৎ এফ অরবিটালে 1টা থেকে 13টা ইলেকট্রন পর্যন্ত থাকতে হবে এবং n-1 হইতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, রাইট? অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, তাহলে এইটা গেল আমাদের প্রথম পোল। আমরা হচ্ছে এটাকে মুছে দিই, আমরা হচ্ছে পরবর্তী জায়গা থাকি। সো এখানে আমরা ম্যাজিক নাম্বার, যদি আমাদের কারো পারমাণবিক সংখ্যা মনে রাখতে অসুবিধা হয়, আমাদের সবারই হয় আসলে, সো এই জন্য আমরা এই জিনিসটা ফলো করতে পারি। যেহেতু এখানে আমরা দেখতেছি পর্যায় সারণীতে প্রতি একটা পর্যায়ে চেঞ্জ হইলে নতুন নতুন একটা করে শেল যুক্ত হয়, তাহলে এখানে আমাদের প্রথম শেল, এখানে আমাদের লাস্ট শেল হচ্ছে দ্বিতীয় শেল, অর্থাৎ এই প্রত্যেকটা মৌলের মধ্যে একটা করে প্রথম শেল আছে। তাহলে যদি আমাদের এই মৌলগুলোর সাথে আগের মৌলগুলোর পার্থক্য তৈরি করতে হয়, তাহলে আমাকে অবশ্যই প্রথম শেলের ইলেকট্রনগুলো যোগ করতে হবে। তাহলে প্রথম শেলে যেহেতু হাইয়েস্ট 2টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে আমাদের প্রথম থেকে দ্বিতীয় শেলে গেলে প্রতিটা মৌলের সাথে আসলে পারমাণবিক সংখ্যা 2 করে যোগ হয়। সো এখানে যেমন 1 থেকে 3 হলো, এখানে যেমন তাহলে 2 থেকে 10 হবে, ব্যাপারটা অনেকটা এইরকম। কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় শেলে গেলে, যেহেতু আমরা এখানে পি শেল ইনভলভ এবং এস এবং পি দুইটাই যেহেতু আছে, তার মানে এখানে মোট 8টা ইলেকট্রন আমাদের যোগ করতে হবে। সো এখানে পারমাণবিক সংখ্যা আমাদের 3 থেকে 11 হয়ে যায়, 4 থেকে 12 হয়ে যায়, 9 থেকে 17 হয়ে যায়, 10 থেকে 18 হয়ে যায়, জিনিসটা এরকম। পরবর্তীতেও সেম, কারণ আমরা ডি অরবিটাল ততক্ষণ পর্যন্ত পূরণ করব না যতক্ষণ পর্যন্ত আমরা চতুর্থ পর্যায়েও পূরণ করছি। তো এই যে চতুর্থ পর্যায় থেকে যখন আমরা পঞ্চম পর্যায়ে যাব, যেহেতু এখানে এখন এইখানে যাওয়ার জন্য আমার এসপিডি এই 3টা অরবিটালই পূরণ করা লাগে এবং 3টা অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা, তাহলে আমার এখানে অবশ্যই 18 যোগ করতে হবে। তার পরবর্তী শেলেও এইটা, কিন্তু তার পরবর্তী শেলে যেহেতু আমাদের ল্যান্থানাইট চলে আসতেছে বা এফ ব্লক মৌল চলে আসতেছে, তো তখন আমাকে এফ ব্লক মৌলেরও ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তাহলে যদি আমি সবগুলো যোগ করি, দেখি কত হয়, 2 যোগ 6 যোগ 10 যোগ 14। সো যদি আমি সবগুলো যোগ করি, তাহলে আমি পাই হচ্ছে 32, অর্থাৎ 32। তার মানে আমাকে 32 যোগ করতে হবে যদি আমি ষষ্ঠ থেকে সপ্তম পর্যায়ে যেতে চাই। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি এই পার্টটুকু। আমরা এখন ডি ব্লক মৌল একটু ফোকাস করি। সো ডি ব্লক মৌল হচ্ছে এরা। এই ডি ব্লক মৌলগুলো আসলে খুবই কাহিনী আছে, অর্থাৎ ডি ব্লক মৌলগুলো পর্যায়ে চেঞ্জ করলে তাদের ধর্মগুলো ড্রাস্টিক্যালি পরিবর্তন হয়। যেমন প্রথম সারির যে ডি ব্লক মৌল আছে, এদের ধর্ম এবং এই তৃতীয় সারির ডি ব্লক মৌলের ধর্মের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেমন এদের পারমাণবিক সংখ্যা যথেষ্ট দ্রুত চেঞ্জ হয়, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের সাথে জিঙ্কের পারমাণবিক ভরের সংখ্যা বলি, পারমাণবিক ব্যাসার্ধ, স্ক্যান্ডেনিয়ামের সাথে জিঙ্কের পারমাণবিক ব্যাসার্ধের পার্থক্য অনেক বেশি, কিন্তু এই হ্যাফনিয়ামের সাথে মার্কিউরি পারমাণবিক ব্যাসার্ধের তেমন আহামরি কোনো পার্থক্য নাই। অর্থাৎ এখানে আমি যদি এই ডি ব্লক মৌলগুলোর পর্যায়ে পরিবর্তন করি, তাহলে আমি আসলে ডিফারেন্ট ধর্মের দিকে আমি আগে আসলাম, ডিফারেন্ট প্রপার্টি আমরা দেখতে পাই। কিন্তু আমাদের আজকে টার্গেট হচ্ছে ফার্স্ট রো এলিমেন্টস, তো আমরা অন্য কোনো রো নিয়ে কোনো কথাই বলবো না, এবং আমি আগেই বলে রাখতেছি যে অন্য কোনো রো এর মধ্যে আসলে অন্যান্য অনেক ফ্যাক্টর চলে আসে, সেই ফ্যাক্টরগুলোর কঠিন নাম আছে দেখে আমি সেগুলো বলতেছি না। সো দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র ফার্স্ট রো এলিমেন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ মৌল নাম্বার 21 থেকে মৌল নাম্বার 30। ওকে, সো এই মৌল নাম্বার 21টা হচ্ছে স্ক্যান্ডেনিয়াম, আর মৌল নাম্বার 30 হচ্ছে জিঙ্ক, এবং এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন সবগুলো আমরা এখানে দেখব। সো এখানে সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা দেখাইছি NS1 থেকে 2 এবং D1 থেকে 10। সো আমরা যেহেতু আগেই বলছি যে আগে পরবর্তী শেলের এস অরবিটাল পূরণ হয়ে আর তার আগের শেলের হচ্ছে ডি অরবিটাল পূরণ হয়। তাহলে এস অরবিটাল পূরণ হইলে তো এখানে 2টা ইলেকট্রন হওয়ার কথা, একটা ইলেকট্রনও কেন থাকবে? যেমন এইখানে, যে এখানে হচ্ছে এটার ইলেকট্রন বিন্যাস যেটা, সেটা হচ্ছে 3D10 এবং 4s1। আবার ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3D5 4s1, অর্থাৎ এই দুই কেসে এস অরবিটালে একটা ইলেকট্রন গেছে এবং এই একটা ইলেকট্রন যাওয়ার পরে আসলে তারা এই 3D5 বা 3D10 এই অবস্থাটা পূরণ করছে।
কেন এটা করছে এটা কারণটা খুবই স্বাভাবিক, এটা পরে আমরা বলতেছি, কিন্তু আমরা সাধারণভাবে একটু দেখে নিই। স্ক্যান্ডিনিয়ামের যোজ্যতাশীলের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে D1S2, টাইটেনিয়ামের হবে হচ্ছে D2S2, ভ্যানাডিয়ামের হবে হচ্ছে D3S3। তাহলে সেই হিসাবে ক্রোমিয়ামের কি হওয়া উচিত ছিল? ক্রোমিয়ামের হওয়া উচিত ছিল হচ্ছে D4S2, কিন্তু তা না হয়ে সে হয়েছে D4D5S1। কেন এটা হলো? এটা হওয়ার পেছনে মূল কারণ হলো যে অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে ইজ মাচ মাচ মোর স্টেবল দ্যান পরিপূর্ণ দেন অন-অর্ধপূর্ণ অরবিটাল। অর্থাৎ D4 এর চাইতে D5 হচ্ছে বেশি স্টেবল। যেহেতু D5 বেশি স্টেবল, তাহলে এই কনফিগারেশনটা হচ্ছে এই কনফিগারেশনের চাইতে বেশি স্টেবল হয়। সো দ্যাটস ওয়াই এখানে যদিও D4 হওয়ার কথা, কিন্তু তারপরে D5 হয়। আর যদি এখানে D5 হইতে হয়, অবশ্যই আমার এখানে S থেকে একটা ইলেকট্রন কমানো লাগবে। তারপরে আমরা আবার চলে যাই যদি ম্যাঙ্গানিজে, ম্যাঙ্গানিজ হচ্ছে D5S2, আয়রনে হচ্ছে D6S2, কোবাল্টে হচ্ছে D7S2, নিকেলে হচ্ছে D8S2, কপারে D9S2 হওয়ার কথা, রাইট? কপারে D9S2 হওয়ার কথা, কিন্তু কপারে D9S2 না হয় D10S2 হয়, কারণ D10 is more stable than D9 configuration. সিমিলারলি তাহলে আমি এখানে যদি চলে যাই, তাহলে এখানে হচ্ছে D10S2। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো মৌলের 21 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। এইটার সাথে আমরা কখনোই পরবর্তী পর্যায়গুলোকে মিলাতে যাব না, কারণ আমরা এগেইন বলছি পরবর্তী পর্যায়গুলোতে আরো অনেকগুলো কমপ্লিকেটেড ইফেক্ট চলে আসে, যেগুলোর জন্য ইলেকট্রন বিন্যাসটা প্রেডিক্ট করা আমাদের জন্য কষ্ট হয়ে যায় যদি আমরা ওই ফার্দার ওই ফ্যাক্টর গুলো না জানি। তো সেই জন্যই আমরা ছোটবেলায় শুধুমাত্র প্রথম সারির ডি ব্লক মৌল সম্পর্কে পড়াশোনা করি। ওকে, সো আমরা যদি পরবর্তীতে যাই, আমরা হচ্ছে এখানে এদের গলনাঙ্ক স্থূলনাঙ্ক নিয়ে কথা বলবো। ইন জেনারেল ট্রেন্ড এরা হচ্ছে ধাতু, এবং এই ধাতুগুলো গলনাঙ্ক স্থূলনাঙ্ক জেনারেলি আমাদের অন্যান্য গ্রুপের যে ধাতু আছে, অর্থাৎ এস এবং পি ব্লক মৌলের যে ধাতুগুলো আছে তাদের চাইতে অনেক 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 বেশি হয়। যেমন আমি যদি বলি সোডিয়াম, এটাকে হচ্ছে হালকা একটু গরম করলে তুমি তোমার চুলাতে হচ্ছে এটাকে গলিয়ে ফেলতে পারবা, কিন্তু আয়রনকে কিন্তু সহজে বাবা গলানো যায় না, কারণ সোডিয়ামের গলনাঙ্ক হচ্ছে প্রায় 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মতো। অন দি আদার হ্যান্ড আয়রনের গলনাঙ্ক হচ্ছে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সো এত বেশি কেন ওদের গলনাঙ্ক? সো এত বেশি ওদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হওয়ার পেছনে মূল কারণ হলো ওদের কার্যকর নিউক্লিয় বল বা জেড ইফেক্টিভ। সো কার্যকর নিউক্লিয় বল বলতে আসলে কি বোঝায়? কার্যকর নিউক্লিয় বল বলতে বোঝায় যে কোনো একটা নিউক্লিয়াস তার বাইরের ইলেকট্রনকে কতটুকু এফেক্টিভলি আকর্ষণ করতেছে। সো এটাকে যদি আমরা একটু বর্ণনা করতে চাই, জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি, মনে করি যে এটা হচ্ছে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস, এটা হচ্ছে তার যোজ্যতা শেল, কিন্তু এই যোজ্যতা শেলের আগে কিন্তু কিছু ইনার শেল আছে, রাইট? তো এই ইনার শেলের ইলেকট্রন গুলো যেটা করে, এই বাইরের শেলের ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ হতে বাধা দেয়। অর্থাৎ যদি এত বেশি পরিমাণ আকর্ষণ হওয়ার কথা ছিল, মনে করি যদি ইনার শেল ইলেকট্রন না থাকতো, ইনার শেল ইলেকট্রন থাকার কারণে যেটা হয়, ওরা বাইরের শেলের ইলেকট্রনকে বিকর্ষণ করে, তাহলে এই লালের এফেক্টিভনেসটা কমে যায়। তার মানে এখানে হচ্ছে লো এফেক্টিভনেস দেখা যায়। এই লো এফেক্টিভনেস দেখার কারণে আমরা যেটা বলতে পারি যে এই নিউক্লিয়াসটা যতটুকু বলে কার্যকর হওয়ার কথা সে তার চেয়ে কম বলে কার্যকর হয়, অর্থাৎ বাইরের শেলের ইলেকট্রন কম বলে আকর্ষণ করে, যার কারণে হচ্ছে এখানে জেড ইফেক্টিভটা কম হয় আর কি, অর্থাৎ কার্যকর নিউক্লিয় বলটা কম হয়। তো এখন এটার সাথে আমাদের এই এসপিডি এর কি সম্পর্ক? আইডিয়াটা হচ্ছে ভিতরে শেলে যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যে এস অরবিটাল সবচেয়ে ভালো এই ইয়ে করে আর কি, আকর্ষণটাকে বাধা দেয়। তারপর হচ্ছে পি অরবিটাল, তারপর হচ্ছে ডি অরবিটাল, তারপর হচ্ছে এফ অরবিটাল। অর্থাৎ আমাদের যে ডি অরবিটাল গুলো আছে এরা হচ্ছে আকর্ষণকে খুব কম বাধা দেয়। তার মানে এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এদের নিউক্লিয়াস গুলা বাইরের শেলের ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করে। যেহেতু তীব্রভাবে আকর্ষণ করে, তার মানে কি ওদের মেটালিক বন্ডিং গুলো অনেক স্ট্রং। সো তাদেরকে যদি আমাদের গলাতে হয় তাহলে আমাদের অনেক বেশি পরিমাণে এনার্জি সাপ্লাই করতে হবে। তো এখন যদি আমি এখানে একটু ট্রেন্ডটা লক্ষ্য করি, এই ট্রেন্ডটাতে দেখবো যে ম্যাঙ্গানিজে এসে কিন্তু এখানে একটা ড্রপ খাইছে, একটা অ্যাব্রাপ্টলি ড্রপ খাইছে। কেন এটা হয়েছে? কারণ ম্যাঙ্গানিজে হচ্ছে D5S2 কনফিগারেশন, রাইট? একটা হাফ ফিল্ড শেল, একটা কমপ্লিট শেল। এই হাফ ফিল্ড আর কমপ্লিট শেলটা নিউক্লিয়াসকে অনেকখানি শিল্ড করে দেয় বা আচ্ছাদিত করে দেয়, যার কারণে নিউক্লিয়াসের যে জেড ইফেক্টিভটা আছে সেই জেড ইফেক্টিভটা অনেক কম থাকে। এই অনেক কম থাকার কারণে ম্যাঙ্গানিজ অনেক কম তাপমাত্রায় গলতে পারে। একই কাহিনী কিন্তু কপার আর জিঙ্কের বেলায় আমরা দেখতে পাচ্ছি। যদি জিঙ্কের বেলায় চিন্তা করি, জিঙ্কের বেলায় হচ্ছে D10S2 কনফিগারেশন। সো এই কারণেও এইটার জেড ইফেক্টিভটা হচ্ছে অনেক কম। যেহেতু জেড ইফেক্টিভটা হচ্ছে অনেক কম, সেই কারণে এটার গলনাঙ্ক স্থূলনাঙ্ক অনেক কম কম্পেয়ার টু আদার এলিমেন্টস অফ দ্য সেম ব্লক। এটা কিন্তু আমরা কখনোই সোডিয়াম সাপেক্ষে বলতেছি না, কারণ সোডিয়াম সাপেক্ষে জিঙ্কের গলনাঙ্ক আসলে অনেক বেশি। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি গলনাঙ্ক স্থূলনাঙ্কের কথা গেল। আমরা এখানে আসি হচ্ছে সব অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। আচ্ছা, ডি ব্লক মৌল কাদেরকে বলে? যাদের ডি অরবিটালটা শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ এইটা। আর অবস্থান্তর কাদেরকে বলে? আসলে অবস্থান্তর আমরা তাদেরকে বলি
যাদের পরমাণু ধরি যে হচ্ছে আয়রন, যাদের পরমাণু এবং একটা স্টেবল আয়ন, মনে করি যে Fe2+ আয়ন, এদের ডি অরবিটালটা অপূর্ণ থাকবে। অপূর্ণ মানে কিন্তু খালিও না, আবার একেবারে ভরাও না। অপূর্ণ মানে হচ্ছে, যদি আমি হচ্ছে বলি যে ডি ব্লকটা হচ্ছে অপূর্ণ থাকবে, এই অপূর্ণ ডি ব্লক বা অপূর্ণ ডি অরবিটাল, এই কথাটার অর্থটা কি আসলে? এই অপূর্ণ ডি অরবিটাল কথাটা মানে হচ্ছে এখানে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে। আচ্ছা সরি, আমি হচ্ছে এখানে ডবল দাগ দিয়ে দিচ্ছি, ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে। তো এখন আমি যদি আয়রনের কথা চিন্তা করি, আয়রনের ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ 3d6 4s2। যদি আমি আয়রন 2+ চিন্তা করি, তাহলে এখানে হবে হচ্ছে 3d6 4s0। যেহেতু এখানে ডি অরবিটালটা অপূর্ণ, তো আমরা বলতে পারবো যে আয়রন একটা ডি ব্লক মৌল, কারণ শেষ ইলেকট্রন ডি অরবিটালে গেছিল, এবং সাথে সাথে আয়রন 2+ একটা অবস্থান্তর, আয়রন 2+ও যেহেতু ডি অরবিটাল অপূর্ণ, তাহলে আয়রন হচ্ছে একই সাথে অবস্থান্তর মৌল। কিন্তু আমি যদি এটা চিন্তা করি, আমি যদি পরবর্তী এক্সাম্পলে যাই, আমি যদি এখানে দেখি এটা, ওকে, আমি যদি এখানে দেখি, এখানে স্ক্যান্ডিয়াম আর স্ক্যান্ডিয়াম 3+। ওকে, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিরকম? D1 4s2, রাইট? D1 4s2। আচ্ছা, এটা কিন্তু 3d অরবিটাল, এটা হচ্ছে 4s অরবিটাল, একটু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, স্ক্যান্ডিয়াম 3+ এ 3টা ইলেকট্রন চলে যাবে, তার মানে এখানে এই 3d আর 4s অরবিটাল ফাঁকা। তার মানে এখানে কি কনফিগারেশন? এখানে হচ্ছে জিরো কনফিগারেশন, D0। তার মানে স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ঠিক আছে যেখানে ডি অরবিটালে অপূর্ণ অবস্থায় ইলেকট্রন, কিন্তু স্ক্যান্ডিয়াম 3+ এর বেলায় ডি অরবিটালটা খালি। তার মানে আমরা বলতে পারবো স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক। স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক। কিন্তু কিন্তু অবস্থান্তর নয়, কারণ অবস্থান্তর হওয়ার জন্য আমার একটা অপূর্ণ ডি অরবিটাল দরকার ছিল, কিন্তু এখানে স্ক্যান্ডিয়াম 3+ এর অপূর্ণ ডি অরবিটাল নাই। সিমিলারলি যদি আমি এখানে জিঙ্ক 2+ নিয়ে চিন্তা করি, জিঙ্ক 2+ এর হচ্ছে D10 কনফিগারেশন, রাইট? D10 কনফিগারেশন, D10 কনফিগারেশন 4s0। আর যদি এখানে জিঙ্ক পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে হচ্ছে এখানে এরকম জিনিসটা। ওকে, সো এখানে এরকম জিনিসটা, তাহলে জিঙ্ক 2+ দেখা যাচ্ছে যে D10 কনফিগারেশন, তাই না? D10 কনফিগারেশন, যেহেতু D10 কনফিগারেশন হচ্ছে পূর্ণ অরবিটাল, তার মানে এটাও অবস্থান্তর না। তার মানে জিঙ্ক 2+ এটাও কিন্তু ডি ব্লক, কিন্তু অবস্থান্তর না। সেখানটা না হবে, আমি মিস করছি ওটা। তার মানে এটাও ডি ব্লক, কিন্তু অবস্থান্তর না। তো এটা হচ্ছে আমাদের বোঝা গেল এটা অবস্থান্তর না। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের অবস্থান্তর কোনটা আর কোনটা অবস্থান্তর না। তো এখানে হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যেটা আমি হচ্ছে আগের স্লাইডে অ্যান্সার করে নিয়ে আসলে, সো এই জন্য এটা একটা পোল হিসেবে দেওয়া হয়েছে। সো এটা আপনারা একটু চিন্তা করেন, খুবই সহজ প্রশ্ন একটা। প্রশ্নটা দেখেন, অমিত ভাই হচ্ছে একটু পরে পোলটা লঞ্চ করে দিন। আরমান ভাই, হ্যাঁ, একটা কোশ্চেন আছে, একটু একটু দেখেন তো, মানে অ্যানসার না, জাস্ট কোশ্চেনটা একটু দেখেন। সাধারণ ইলেকট্রন বিন্যাস, প্রশ্নটা আমাকে বল একটু। সাধারণ ইলেকট্রন বিন্যাসটা বুঝতে চাই। সাধারণ ইলেকট্রন বিন্যাসটা বুঝতে চাই। আচ্ছা আচ্ছা, পোল অ্যান্সার করতে থাকুক ওরা। যে প্রশ্নটা করছে আমি শুধু তার সাথে কথা বলতেছি। সাধারণ ইলেকট্রন বিন্যাস বলতে বোঝায়, আমি যদি একটা ব্লক বলি, ফর এক্সাম্পল যে আমি বললাম হচ্ছে পি ব্লক, ওকে, পি ব্লক বললাম, তাহলে পি ব্লকের মধ্যে তো হাজার হাজার মৌল আছে, হাজার হাজার না মানে বেশ কয়েকটা মৌল আছে। তাহলে এই মৌলগুলাকে আমি যদি সাধারণ একটা সংকেত দিয়ে প্রকাশ করতে চাই, যেমন কথার কথা আমি যদি বলি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এখানে আমি এন এর যে কোনো মান বসাই আমি সেই অ্যালকেনটাতে চলে যেতে পারবো। যেমন এর মান 3 বসালে আমি প্রোপেনে যাব, 4 বসালে বিউটেনে যাব। ঠিক তেমনি আমি এমন একটা ফর্মুলা দ্বারা করাতে চাই যে ফর্মুলার মধ্যে আমি যে কোনো একটা মান বসাই, আমি হচ্ছে ওই ব্লকের যে কোনো মৌল খুঁজে পেতে চাই। তাহলে পি ব্লকের মৌল কিরকম হয়? তাদের যে কোনো একটা শেলের, যোজ্যতা শেলের এস অরবিটাল পরিপূর্ণ অবস্থায় থাকে এবং পি অরবিটাল অপূর্ণ অবস্থায় থাকে বা পার্শিয়ালি ফিল্ড অবস্থায় থাকে। তো এটার মানেটা কি আসলে? এটা মানেটা হচ্ছে পি অরবিটালে একটা ইলেকট্রনও থাকতে পারে, 6টা ইলেকট্রনও থাকতে পারে, তাহলে পি অরবিটালে 1 থেকে 6টা ইলেকট্রন থাকে। তো এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন। আপনি ওই একটা কাজ করলে একটু ভালো হয়, মানে একটু কথা বলেন যে কারা কারা এই ব্যাচ টাইমের বাইরে আসছে, এই জন্য মেবি হচ্ছে তো পার্থক্য আসতেছে। শুভ ভাই তো এখনো ঢুকতে পারে নাই। হায় সর্বনাশ, আর আর তোমরা ওইদিকে হচ্ছে ভাই কোশ্চেন অ্যান্সারেই হচ্ছে এটা নিয়ে প্রচুর মেসেজ দিচ্ছে ওরা, যে ফ্রেন্ডরা ঢুকতে পারতেছে না। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এই ব্যাচ টাইমটাতে নাই কিন্তু এই ব্যাচ টাইমটাতে ঢুকে গেছো, তোমাদের জন্য ব্যাচ টাইম আলাদা করা আছে। সো তোমরা প্লিজ হচ্ছে এইখান থেকে বের হয়ে যাও, তোমরা ওই ব্যাচ টাইমটাতে যোগ করো, তাহলে আর কি মানে আমাদের জিনিসটা ইয়ে করতে সুবিধা হবে, কন্ট্রোল করতে আসলে সুবিধা হবে।
সো তোমরা হচ্ছে একটু প্লিজ এই কাজটা তোমরা নিজ নিজ দায়িত্বে একটু করে ফেলো। তোমরা হচ্ছে আজকে সারাদিনই ক্লাস হবে, সো এটা নিয়ে কোনো টেনশন করো না, তোমরা সবাই ক্লাস করতে পারবা, সবাইকে হচ্ছে ক্লাস করার সুযোগ দেওয়া হবে। সো যাদের হচ্ছে এই ব্যাচ টাইম তারা তাদেরকে হচ্ছে একটু ক্লাস করার সুযোগ দাও তোমরা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পোলে চলে আসি। সো এই পোলে কি হইলো যে F2 প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটা, তো এটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে এ, এন্ড অ্যান্সার ইজ সঠিক। তো তোমরা সবাই হচ্ছে করে ফেলছো এটা, কংগ্রেচুলেশনস। আচ্ছা, আমরা সামনে আগে। ওকে, সো এরপরে হচ্ছে অবস্থান্তর মৌলের সাধারণ বৈশিষ্ট্য। সো অবস্থান্তর মৌলের সাধারণ বৈশিষ্ট্য বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি হচ্ছে অবস্থান্তর মৌল যারা আছে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ডিপ্লক মৌল যারা আছে, তারা কি কি কমন প্রপার্টিজ ধারণ করে। তাদের পরিবর্তনশীল জারণ অবস্থা পাওয়া যায়, অর্থাৎ একটা মৌলের একাধিক জারণ মান থাকতে পারে, যেমন আয়রনের 0 আছে, +2 আছে, +3 আছে। প্রভাবক রূপে তারা ক্রিয়া করে। ওকে, প্রভাবক রূপে ক্রিয়া করে বলতে তারা বেশিরভাগ বিক্রিয়াকে স্পিড আপ করে। কেন করে সেটা হচ্ছে তাদের ডিপ্লক মৌল হওয়ার সুবিধা আর কি। তারা জটিল আয়ন গঠন করে। এখন জটিল আয়ন যে শুধুমাত্র ডিব্লক মৌলরা গঠন করে এমন কিন্তু না, জটিল আয়ন হচ্ছে আরো নন ডিব্লক মৌল যেমন এস বা পি ব্লক মৌল গঠন করতে পারে। কিন্তু জটিল আয়ন গঠনটা ডিব্লক মৌলের জন্য এক্সটেন্সিভ, মানে ওরা যে কারোর সাথে যে কোনো টাইপের লিগ্যান্ডের সাথে জটিল যৌগ গঠন করতে পারে। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম যে জটিল আয়ন গঠন করা যদিও সবাই পারে, টেকনিক্যালি সবাই পারে, কিন্তু ডিব্লক মৌলগুলো এটা স্পেশালি পারে। কেন পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। এখন ডিব্লক মৌলগুলো যে জটিল আয়ন গঠন করে তাদের কালার থাকে, তারা ভিজিবল রেঞ্জে আলো শোষণ করে। সো এইটা হচ্ছে ডিব্লক মৌলের ইউনিক একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে তাদের কিছু ইউনিক চৌম্বকত্ব থাকে, এটা লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে, কেন্দ্রীয় পরমাণুর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে তাদের মোটামুটি একটা ইউনিক বৈশিষ্ট্য। সো আমরা এই ইউনিক বৈশিষ্ট্যগুলো নিয়ে অল্প বিস্তর আলোচনা করবো। একটু খেয়াল রাখবো, এই 5টা টপিকই হচ্ছে এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের জন্য মিলে খুব জরুরি। সো এখানে আমাদের একটু মনোযোগ ভালো মতো ধরে রাখতে হবে। তো আমরা প্রথমে আসি পরিবর্তনশীল জারণ মান। এখানে আমরা স্ক্যান্ডিনিয়াম থেকে হচ্ছে জিঙ্ক পর্যন্ত আমরা 10টা মৌল দেখাইছি, তাদের ইলেকট্রন বিন্যাস দেখাইছি, এবং এই ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে বিভিন্ন জারণ মান খুঁজে পাওয়া যায় সেগুলো আমরা দেখাইছি। সো আমাদের প্রথমে যেটা হয় যে আমরা হচ্ছে এস অরবিটালকে সম্পূর্ণ ফাঁকা করে দিব। আমাদের খেলার নিয়মটা হচ্ছে এস অরবিটালকে আমরা সম্পূর্ণ ফাঁকা করে দিব, সেটা হচ্ছে আমাদের প্রথম জারণ মান। তারপর আমরা ডি অরবিটাল থেকে একটা একটা করে ইলেকট্রন বের করা শুরু করব। তাহলে এখানে খেয়াল করি, এখানে 4s2 3d1 আছে। তাহলে আমি যদি এস অরবিটাল থেকে দুইটা ইলেকট্রন বের করে দিই তাহলে আমি পাবো হচ্ছে +2। ডি অরবিটাল থেকে যদি আরো একটা ইলেকট্রন বের করি আমি পাবো হচ্ছে +3। তার মানে স্ক্যান্ডিনিয়ামের দুইটা জারণ মান আছে। টাইটেনিয়াম এটা হচ্ছে 4s2 3d2, অর্থাৎ আমি এস অরবিটাল থেকে দুইটা ইলেকট্রন বের করলে হচ্ছে +2 হবে। তারপরে আমি যদি আরো একটা ইলেকট্রন বের করি তাহলে হবে হচ্ছে +3। তারপর আরো একটা ইলেকট্রন বের করলে হবে হচ্ছে +4। তারপরে আসছে ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের এস অরবিটালে দুইটা ইলেকট্রন, ডি অরবিটালে তিনটা ইলেকট্রন। তাহলে প্রথমে আমি যদি দুইটা ইলেকট্রন বের করি তাহলে হবে হচ্ছে +2, তারপরে +3, +5। তার মানে আমরা বুঝতে পারতেছি আমরা ম্যাঙ্গানিজ পর্যন্ত যেতে যেতে, যেহেতু এখানে মোট ইলেকট্রন 7টা, তাহলে আমরা 7টা ইলেকট্রন পাবো, মানে +7 পর্যন্ত পাবো। তারপরে আবার জিনিসটা কমা শুরু করে, কারণ এরপরে চার্জ যদি অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ওই এত বেশি পরিমাণে ইলেকট্রন বের করাটা আসলে আয়নীকরণ বিভবের কারণে সম্ভব হয় না। সো দ্যাটস ওয়াই +7 এর পরে আবার এই ট্রেনটা কমতে থাকে। তার মানে জারণ মান হচ্ছে ম্যাঙ্গানিজ পর্যন্ত বাড়ে সর্বোচ্চ জারণ মান, তারপরে হচ্ছে আবার কমতে থাকে। সো এখানে কপারের দুইটা জারণ মান পাওয়া যায়, +1 আর +2। আমরা যে সিনারিও নিয়ে কল্পনা করি, আমরা যে জলীয় দ্রবণ সিনারিও নিয়ে কল্পনা করি, সো আমাদের জলীয় দ্রবণ হচ্ছে +2টা বেশি অ্যাবান্ডেন্ট। ওকে, এটা হচ্ছে বেশি অ্যাভেইলেবল, ভেরি অ্যাভেইলেবল। সো এই জন্য আমরা হচ্ছে কপারের বেশিরভাগ বিক্রিয়াতে দেখবো আমরা কপারের হচ্ছে +2 স্টেটটা পাওয়া যায়, +1 স্টেটটা খুব কম সিনারিওতে পাওয়া যায়। যাই হোক, তো এই হচ্ছে আমাদের পরিবর্তনশীল জারণ মান। মানে পরিবর্তনশীল জারণ মান হওয়ার জন্য কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি? আমি ওদেরকে যে কোনো পটেনশিয়ালে কাজে লাগাইতে পারবো, অর্থাৎ +2 একটা পটেনশিয়ালে কাজ করে, +3 একটা পটেনশিয়ালে কাজ করে, +6 একটা পটেনশিয়ালে কাজ করে। সো এই যে বিভিন্ন পটেনশিয়ালে ওরা কাজ করতেছে, সো এটাকে আমি কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে ভ্যানাডিয়ামের দুইটা জারণ মান, ভ্যানাডিয়াম 3 এবং ভ্যানাডিয়াম 5। সো ভ্যানাডিয়াম 3+ এবং ভ্যানাডিয়াম 5+ এই দুইটা জিনিস ব্যবহার করে আমি হচ্ছে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করতে পারি। ওকে, সো যেটা হয় যে অক্সিজেনের থেকে হচ্ছে ভ্যানাডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, তারপরে যে ভ্যানাডিয়াম 5+ হয়ে যায়, তারপর আবার সেই ইলেকট্রন দিয়ে দেয়। সো এইরকম একটা কাহিনী হয় আর কি। তার মানে এখানে প্রভাবক হিসেবে ওদের জারণ মানে যে পরিবর্তন হয় এটা খুব বড় একটা মেজর রোল প্লে করে। সো এখানে আমরা ওই কথাগুলোই আর কি বললাম যে পরিবর্তনশীল জারণ অবস্থা কিভাবে একটা বিক্রিয়াতে রোল প্লে করে। তারপরে এখানে প্রভাবক হিসেবে বিক্রিয়া। সো এখানে কয়েকটা কারণে ডিব্লক মৌলসমূহ খুব ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। একটা হচ্ছে তাদের ফাঁকা বা এমটি ডি অরবিটাল, অর্থাৎ যেই ডি অরবিটাল গুলো ফাঁকা আছে সেই ডি অরবিটাল গুলো হচ্ছে ইলেকট্রনের একটা জায়গা হিসেবে, ইলেকট্রনের একটা আবাসস্থল হিসেবে কাজ করতে পারে। তো সেই আবাসস্থলে যেটা হয়, যেই পদার্থগুলো, যেমন এখানে যদি চিন্তা করি নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করবে, তো তারা তাদের ইলেকট্রন ডেন্সিটি আয়রনের ডি অরবিটালের সাথে শেয়ার করে, যার কারণে তাদের নিজেদের মধ্যে যে বন্ধনটা আছে, অর্থাৎ নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, এই দুটো হচ্ছে উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায়।
তখন এই দুইজন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করতে পারে, যেটা হচ্ছে আয়রন ছাড়া পরিবেশে সম্ভব ছিল না। সো এটা একটা তাদের কাজ হইতে পারে। আরেকটা যেটা হইতে পারে তাদের সারফেস এরিয়া, অর্থাৎ যেহেতু আমাদের এই পরমাণুগুলোর উপরে অন্যান্য পদার্থ এসে বসে একটা প্রভাবন ক্রিয়া করতেছে, তাহলে এই পরমাণুগুলোর অ্যাভেইবিলিটি যত বেশি হবে আমাদের এই প্রভাবন ক্রিয়াও তত ভালো হবে। সো আমাদের এই পরমাণুটার বা যে প্রভাবকটা আছে তার সারফেস এরিয়া যত বেশি হবে, তার সারফেসের মধ্যে অ্যাক্টিভ পরমাণু তত বেশি থাকবে, সো প্রভাবন ক্রিয়াও তত ভালো হবে। তারপরে হচ্ছে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট। ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, রাইট? সো ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেটকে আমি ভুলেছি আমার, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট। ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দিয়ে কি হয় আমি একটু আগেই বললাম যে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দিয়ে কোনো একটা পদার্থের একটা জারণমান ইলেকট্রন গ্রহণ করে, আর একটা জারণমান হচ্ছে ইলেকট্রন অন্য একটা জিনিসে ত্যাগ করে। তো এইভাবেও তারা আসলে ইন্টারমিডিয়েটরি হয়ে একটা খুব সুন্দর ভাবে একটা প্রভাবন ক্রিয়া চালাতে পারে। সো এই আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল সন্নিবেশ সংখ্যা, ভ্যারিয়েবল কোঅর্ডিনেশন নাম্বার। সো ভ্যারিয়েবল সন্নিবেশ সংখ্যা হওয়ার কারণে যেটা হয় যে এই পদার্থগুলো তাদের সন্নিবেশ সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে তাদের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে একসাথে বিক্রিয়া করা যেতে পারে বা প্রভাবক হিসেবে কাজ করতে পারে। সো এটা যদি আমরা পড়াশোনা করতে যাই তাহলে আমরা জিগলার নাটা, এটা দিয়ে হচ্ছে রাবার তৈরি করা হয় আর কি, জিগলার নাটা, সরি জিগলার নাটা। এই প্রভাবক নিয়ে হচ্ছে আমরা একটু পড়াশোনা যদি করি তাহলে আমরা দেখবো যে জিগলার নাটা প্রসেসের মধ্যে কিভাবে এই ভ্যারিয়েবল কোঅর্ডিনেশন নাম্বার জিনিসটা কাজ করে আসলে। এখন আমরা আসি এই যে জটিল যৌগগুলো যে আমরা বলি যে জটিল আয়ন, জটিল যৌগ, এগুলো আসলে কি? তো জটিল যৌগগুলো হচ্ছে এমন কতগুলো পদার্থ যেখানে কোনো একটা ধাতব পরমাণু তার প্রাইমারি ভ্যালেন্সি, যেমন তার চার্জ হচ্ছে +2, তার মানে সে সালফেটের সাথে হচ্ছে 1:1 অনুপাতে আয়নিক বন্ধন তৈরি করবে, এটা ব্যতীত অন্য কারোর সাথে সে যুক্ত হয়। ওকে, যেমন এখানে অ্যামোনিয়ার সাথে 4টে অ্যামোনিয়ার সাথে একটা কপার পরমাণু যুক্ত হইলো, এই টাইপের স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে জটিল যৌগ। এই টাইপের স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে জটিল যৌগ। তো জটিল যৌগগুলো আসলে কিভাবে তৈরি হয় আমরা বেসিক ভাবে এভাবে বলতে পারি যে এই যে কপার আছে, এই কপারের যে ফাঁকা অরবিটাল গুলো আছে, এটা এস অরবিটাল হতে পারে, পি অরবিটাল হতে পারে, ডি অরবিটাল হতে পারে। এই কপারের ফাঁকা অরবিটাল গুলোর সাথে অ্যামোনিয়ার যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার গুলো হচ্ছে সমযোজী বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে, বা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। তাহলে এই যে ওরা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে, তৈরি করার পরে যে একটা স্ট্রাকচার পাওয়া গেল, এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে জটিল আয়ন। এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে জটিল আয়ন। ওকে, যদি এটা চার্জড হয় আর যদি এটা নিউট্রাল হয় তাহলে এটাকে বলা হয় জটিল যৌগ। যেমন এখানে একটা পজিটিভলি চার্জ জটিল আয়ন পাওয়া যাচ্ছে, এখানে একটা নেগেটিভলি চার্জ জটিল আয়ন পাওয়া যাচ্ছে। এটা কিভাবে বের করা যায়? এটা বের করা আসলে খুবই সোজা। এটা বের করার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের জানতে হয় লিগ্যান্ডের চার্জ কত। যেমন এখানে অ্যামোনিয়া একটা নিউট্রাল লিগ্যান্ড, ওর চার্জ হচ্ছে 0। কপারের চার্জ আমি জানি না, কিন্তু এর সবার চার্জ যোগ করলে বা জারণমান যোগ করলে আমার আয়নটার চার্জের সমান হতে হবে। সো আমি যদি মনে করি কপারের জারণমান হচ্ছে x, তাহলে আমি এখানে কি পাবো? আমি এখানে পাবো হচ্ছে x প্লাস 4টা অ্যামোনিয়া আছে, প্রতিটা অ্যামোনিয়ার মোট জারণমান হচ্ছে 0, তাহলে সমান সমান কত হতে হবে? আর সমান সমান আমার মোট চার্জ হতে হবে, অর্থাৎ +2। তাহলে এখান থেকে আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি যে x এর মানই আসলে +2, অর্থাৎ কপারের জারণমান এখানে +2 বা 2। আচ্ছা, তারপরে আসছে আয়রন। তাহলে এখানে আয়রনের জারণমান ধরলাম x প্লাস 6টা সায়ানাইড আছে, প্রতিটা সায়ানাইডের জারণমান -1 হয়, তাহলে -1 × 6 সমান সমান হবে হচ্ছে মোট চার্জ -3 এর সমান। তাহলে যদি মোট চার্জের সমান আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা x ক্যালকুলেট করতে পারবো, সেটা হচ্ছে +3, অর্থাৎ এখানে আয়রনের জারণমান আসলে +3। তো এখানে আমরা দেখলাম যে জারণমানটা কিভাবে বের করে। এরপরেও কাহিনী আছে, এরপরের কাহিনীগুলো কি? এরপরের কাহিনীগুলো হলো যে এখানে আর কি কি আছে। সো আমাদের যে জটিল আয়নটা তৈরি করলো, অর্থাৎ যার সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করা হলো, যেমন এই ক্ষেত্রে কপার এবং এই ক্ষেত্রে আয়রন, তো এদেরকে আমরা একটা নাম দিই, এদেরকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এদেরকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ওকে, এদেরকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, এই কেন্দ্রীয় পরমাণুর সাথে যারা বন্ধন তৈরি করলো, অর্থাৎ ইলেকট্রন দাতা হিসেবে কাজ করলো, এদেরকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। এদেরকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে দুইটা পার্ট। এখন আসি কেন্দ্রীয় পরমাণু লিগ্যান্ডের সাথে যতগুলো বন্ধন তৈরি করলো, অর্থাৎ নাম্বার অফ বন্ডস। নাম্বার অফ বন্ডস, কতগুলো লিগ্যান্ড সেটা কিন্তু আমি বলি নাই, বলছি নাম্বার অফ বন্ডস। এই নাম্বার অফ বন্ডস যত, সেটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সন্নিবেশ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর সন্নিবেশ সংখ্যা। ওকে, এটাকে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বা সংক্ষেপে আমরা CN দিয়ে প্রকাশ করি।
সো এই হচ্ছে মোটামুটি জটিল যৌগের পরিচয়। আমরা জটিল যৌগের মূল পার্ট গুলো আমরা বলে ফেলছি। আমরা বলে ফেলছি এখানে কেন্দ্রীয় পরমাণু থাকে, সন্নিবেশ সংখ্যা থাকে এবং চারপাশে লিগ্যান্ড থাকে, যার সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কতগুলো সন্নিবেশ বন্ধন হবে, যতগুলো সন্নিবেশ সংখ্যা হবে ততগুলো সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় পরমাণুটা যৌগ তৈরি করে। তো এখানে আমরা লিগ্যান্ডের একটা প্রকারভেদ আনছি, যদি এখানে আমরা লিগ্যান্ডের প্রকারভেদের বেসিসটা বলি নাই, আমরা মানে কোনো কারণ ছাড়া আমরা এদেরকে বলবো হচ্ছে স্ট্রং, সরি আমরা উল্টা বলছি, আমরা হচ্ছে এদেরকে বলবো উইক, আর আমরা এদেরকে কোনো কারণ ছাড়াই বলবো হচ্ছে স্ট্রং। কেন স্ট্রং বলবো, কেন উইক বলবো, এই আর্গুমেন্টে আমরা একদম লাস্টের দিকে আসবো, এখন আসবো না। কিন্তু আমরা একটু দেখে নেই যে এখানে জেনারেল ট্রেন্ডটা কিরকম। যদি কোনো লিগ্যান্ডের মধ্যে কার্বন থাকে তারা জেনারেলি স্ট্রং হয়, লিগ্যান্ডের মধ্যে নাইট্রোজেন থাকলেও তারা স্ট্রং হয় কিন্তু কার্বনের চেয়ে কম। লিগ্যান্ডে অক্সিজেন থাকলে তারা আরেকটু কম স্ট্রং হয়, আর অন্যান্য পদার্থ সবচেয়ে কম স্ট্রং হয়। তাহলে এখানে আমাদের যে ইম্পর্টেন্ট আইডিয়া সেটা হচ্ছে যারা কার্বনের মাধ্যমে বন্ধন তৈরি করে বা কার্বন লিগ্যান্ড যারা, সেখানে আমরা এদেরকে কার্বন ডোনার নামে ডাকবো। আচ্ছা, সো কার্বন ডোনার এরা হচ্ছে সবচেয়ে স্ট্রং, তারপরে হচ্ছে নাইট্রোজেন ডোনার এরা হচ্ছে তার চেয়ে কম স্ট্রং, তারপরে হচ্ছে অক্সিজেন ডোনার এরা হচ্ছে আরো কম স্ট্রং, আর লাস্ট ওয়ান যেটা হচ্ছে সবচাইতে উইক তারা হচ্ছে এক্স, আদার্স আর কি, মানে এটা দিয়ে আমরা অন্যান্যদেরকে বুঝাইছি। কেন স্ট্রং কেন উইক এটা আমরা জানি না, কিন্তু এদেরকে আমরা কাজে লাগাইতে হবে। সো আমরা জাস্ট এই ট্রেন্ডটা, মানে এত লম্বা লিস্ট মনে রাখার কোনো দরকার নেই, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখলেই হইলো। আচ্ছা, তারপর এসেছে জটিল যৌগের নামকরণ। তো আমরা জটিল যৌগের যে কাঠামোগুলো দেখলাম, এই কাঠামো অনুযায়ী তাদের নামগুলো কি হবে। তো নামের সাধারণ প্যাটার্ন হচ্ছে এটা, আমাদের প্রথমে হচ্ছে লিগ্যান্ডের মানে জটিল যে অংশটা, সেই জটিল অংশে আমাদের লিগ্যান্ডের নাম ও সংখ্যা লিখতে হয়, তারপরে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম লিখতে হয়, তারপরে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের জারণ মান যেটা, সেটাকে হচ্ছে ব্র্যাকেটে আমাদের রোমান লেটারে লিখতে হয়। ওকে, সো এখন আমি আসি যদি ধনাত্মক জটিল আয়ন হয় তাহলে কেন্দ্রীয় ধাতু, এটার নামের হচ্ছে ইউএম হয় জেনারেলি। আর যদি ঋণাত্মক জটিল আয়ন হয় তাহলে কেন্দ্রীয় ধাতু, এটা নামের লাস্টে এটিই যুক্ত হয়। আচ্ছা, আমি এখানে সাজেস্ট করবো, যদিও এখানে উদাহরণগুলো বাংলায় দেওয়া আছে কিন্তু নামগুলো হচ্ছে যেন আমরা ইংলিশে পড়ি। ওকে, কেন ইংলিশে পড়ি, তাহলে এটা একটা আমি সুন্দর এক্সাম্পল আমি তখনই দেখাবো যে কেন এটা ইংলিশে পড়াটা জরুরি। ঠিক আছে, এমন কিন্তু না যে আমরা ইংলিশে ফেল করছি, আমরা কিন্তু ইংলিশ পারি, কিন্তু এইখানে যদি আমি কেন্দ্রীয় পরমাণু জায়গায় সেন্ট্রাল অ্যাটম বলি তাহলে আমাদের সমস্যাগুলো কেন উদ্ভব হয় আমি আসলে জানি না। সো নামকরণগুলো আমরা চেষ্টা করবো ইংলিশে বলার বা ইংলিশে পড়ার, কারণ এখানে হচ্ছে সিস্টেমটা ফলো করা যাবে, নিয়মগুলো মানা যাবে। আচ্ছা, তো এখন আমরা আসি যে এখানে দেখি আমরা এখানে কিছু লিগ্যান্ড আছে, যে লিগ্যান্ডগুলোর আমরা নাম দেখে ফেলতেছি। অ্যানায়নিক লিগ্যান্ড যারা, এই অ্যানায়নিক লিগ্যান্ড যারা, তাদের নামের লাস্টে হচ্ছে ও থাকে। খেয়াল করি তাদের নামের লাস্টে হচ্ছে ও থাকে, যেমন হাইড্রক্সো, তারপর হচ্ছে ক্লোরো, সায়ানো, তারপরে ইভেন ব্রোমো হইতে পারে, থায়োসায়ানেটও হইতে পারে, নাইট্রোসও হইতে পারে। তো যেটা করতে হয় আমাদের লিগ্যান্ডের নাম কিন্তু সবার প্রথমে লিখতে হয়। সো এই যে লিগ্যান্ডের নাম সবার প্রথমে লিখতে হয়, সাথে তার সংখ্যাটাও উল্লেখ করতে হয়। সো কতগুলো লিগ্যান্ড থাকলে উপপদটা বা প্রিফিক্সটা কেমন হবে এইগুলো এখানে দেওয়া আছে, যেমন 2 হইলে ডাই, 3 হইলে ট্রাই, 4 হইলে টেট্রা, এরকম। সো আমরা যদি এখানে একটা নাম বলতে চাই, ফর এক্সাম্পল যে আমরা এখানে এইরকম একটা নাম বলবো, হ্যাঁ, ফর এক্সাম্পল যে আমরা এখানে এটা না, আমরা অন্য কিছু একটা নেই, এটা আমরা পরে উদাহরণেই দিব, তো এটা বলা যাবে না। ওকে, সো আচ্ছা, সো আমরা হচ্ছে একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল এটা, ফর এক্সাম্পল এরকম একটা নাম আমরা নিই, প্লাটিনাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন স্ফিয়ার, ফাইন। এটাই একটা যৌগ, এখানে কোনো চার্জ নেই। তো যদি এখানে কোনো চার্জ না থাকে তার মানে সার্টেনলি প্লাটিনামের চার্জটা নালিফাই হয়ে গেছে সামহাউ। প্লাটিনামের চার্জ নালিফাই হইলো কেন, চিন্তা করি। অ্যামোনিয়া হচ্ছে নিউট্রাল, অ্যামোনিয়ার চার্জ হচ্ছে 0। ক্লোরিন হচ্ছে অ্যানায়ন, তার মানে ক্লোরিনের চার্জ হচ্ছে -1 করে, তাহলে এখানে দুইটা হইলে হচ্ছে -2 হয় মোট চার্জ। তাহলে এখানে প্লাটিনামের চার্জ যদি 0 হইতে হয় মোট, তার মানে এখানে প্লাটিনামের চার্জ হইতে হবে +2। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে খেয়াল করি, এখানে দুইটা লিগ্যান্ড আছে, একটা হচ্ছে অ্যামোনিয়া আছে, একটা হচ্ছে ক্লোরিন আছে। তাহলে অ্যামোনিয়ার নামটা কি একটু চিন্তা করি তো, অ্যামোনিয়ার নাম হচ্ছে অ্যামিন, রাইট, আর ক্লোরিনের নাম হচ্ছে ক্লোরো। যদি আমাদের ভুলে যেয়ে থাকি তাহলে আমরা এখানে একবার দেখে নিই। ওকে, আচ্ছা, এখন এখানে আসি আমাদের ধাতুটার নাম হচ্ছে প্লাটিনাম, রাইট। তাহলে আমাদের আগে কার নাম লিখতে হয়, আমাদের আগে লিখতে হয় হচ্ছে লিগ্যান্ডের নাম ও সংখ্যা। তাহলে এখানে আসি, এখানে তো দুইটা লিগ্যান্ড আছে, তাহলে কার নাম আগে লিখবো কার নাম পরে লিখবো, এখানেই আসে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, এ আগে আসে সি পরে আসে।
যদি আমরা বাংলায় লিখতাম তাহলে আমাদের সবসময় এই অ্যালফাবেটিক্যাল অর্ডারটা ফলো করা সম্ভব হয় না। এটা পোলে অ্যান্সারটা আছে, আমি দেখাবো। সো অ্যামিন আর ক্লোরো, এখানে অ্যামিন শুরু হয় এ দিয়ে, ক্লোরিন শুরু হয় সি দিয়ে, তাহলে এ আগে আছে, তার মানে আমি আগে অ্যামিন লিখবো, রাইট? তাহলে কয়টা অ্যামিন আছে এখানে? দুইটা। তাহলে আমি এখানে নামটা লেখা শুরু করি, ডাই অ্যামিন, তাই তো? ডাই অ্যামিন। আচ্ছা, তারপরে আসি, তারপরে এখানে ক্লোরিন আছে, কয়টা ক্লোরিন আছে? দুইটা ক্লোরিন, তাহলে আমি লিখবো হচ্ছে ডাই ক্লোরো। খেয়াল কি করছি, এখানে কিন্তু আমরা কোনো স্পেস দেই না, ডাই ক্লোরো। তারপরে আমি আসি ডাইক্লোরোর পর, এখানে আর কোনো লিগ্যান্ড নাই, এখন এখানে প্লাটিনামে আসি, তাহলে এখানে কি করবো আমি? প্লাটিনাম লিখব, প্লাটিনাম। প্লাটিনাম, প্লাটিনামে জারণ মান কত? 2, রাইট? তাহলে আমি এখানে রোমান হরফে 2 লিখে দিব। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের যৌগের নাম, ডাইঅ্যামিন ডাইক্লোরো প্লাটিনাম 2। সো এই হচ্ছে মোটামুটি আমাদের জটিল যৌগের নামকরণের একটা নিয়ম। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা পোল দিছি, তো পোলে নাম দেওয়া আছে, নাম থেকে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই যৌগের মধ্যে আসলে এটার ইয়ে কি আর কি, অ্যান্সার করবে। সো একটু পরে তোমাদের পোল শুরু হবে, প্রশ্নটা দেখে না। আরমান ভাই, জি ভাই। আবার একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, ওই আগের ক্লাসের সেম জেড ইফেক্ট, ওইটা কি মানে আমি বলবো নাকি আপনি পরে আবার বুঝাবেন? বলে দে। আচ্ছা আচ্ছা, সবাই একটু খেয়াল করো যে জেড ইফেক্টটা নিয়ে তোমরা অনেকে কোশ্চেন করতেছো, তো একদম সিম্পলি বলতেছি, মানে থিওরি তো ভাইয়া পড়াইতেন, একদম সিম্পলি জাস্ট তোমাদের মনে রাখার জন্য যে জেড ইফেক্টের ব্যাপারটা হচ্ছে যে তোমরা ফিজিক্সে যে কুলম্বের সূত্রগুলো পড়েছো, যে অপোজিট চার্জ হচ্ছে পরস্পরকে আকর্ষণ করবে, তো সেই হিসাবে যে আমরা যখন হিসাব করব যে যে কোনো মৌলের জন্য তার যে নিউক্লিয়াসের যে প্রোটন আছে আর সব থেকে বাইরের যে ইলেকট্রন, তো আমরা কুলম্বের সূত্র দিয়ে এইটা কি করতে পারি, পরিমাপ করতে পারি যে কতটুকু আকর্ষণ করবে, কিন্তু যে বাস্তবে দেখা যায় ওই হিসাব অনুসারে আসলে আকর্ষণ করে না। এর কারণটা হচ্ছে ভাইয়া বুঝাইছেন যে অন্য ইলেকট্রন গুলো প্রোটনকে ঘিরে থাকতেছে, তো একটা বলে আকর্ষণ করার কথা ছিল বাট ওইটা করতেছে না, কতটুকু আকর্ষণ করতে পারতেছে এইটাই হচ্ছে জেড ইফেক্টিভ। আর এই আকর্ষণের উপরেই তো আসলে গলনাঙ্ক ডিপেন্ড করবে, তো এই জন্য বলা যায় যে গলনাঙ্কটা আসলে জেড ইফেক্টিভের উপরেও ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, তাহলে কই আমাদের পোলটা কই গেল? আমি হচ্ছে পোলটা মিনিমাইজ করে ফেলছি। হ্যাঁ, ওকে। সো আমাদের এই যে পোলটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্সার করছে। সো পেন্টা অ্যাকোয়া মানে 5টা পানি থাকবে, নাইট্রোসো একটা থাকবে। সো এখানে পেন্টা অ্যাকোয়া, একটা নাইট্রোসো, ফেরাম হচ্ছে এই যে ফেরাম। ফাইন, দ্যাটস দি আনসার। কেমনে বুঝছি যে এটা এখানে +2? কারণ এনও হচ্ছে নিউট্রাল, পানি হচ্ছে নিউট্রাল, সো এখানে হচ্ছে মোট চার্জ আসলে আয়রনের চার্জের সমানই হবে, আর সালফেটের চার্জ যেহেতু -2, তাহলে এখানে আয়রন অবশ্যই +2 ফেজে থাকবে। ওকে, সো ভেরি গুড, আমরা হচ্ছে এটা পেরে গেছি। তাহলে আমরা এখন যাই হচ্ছে সামনের পার্টে। তো এখানে হচ্ছে আমরা সন্নিবেশ সংখ্যা সম্পর্কে আরেকটু ভালো আইডিয়া নিতে চাই। সন্নিবেশ সংখ্যা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে লিগ্যান্ড যতগুলো বন্ধন তৈরি করে, যেমন এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে লিগ্যান্ড 2টা বন্ধন তৈরি করছে, তাই এখানে আমরা বলবো কেন্দ্রীয় পরমাণুর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে লিগ্যান্ড 4টা বন্ধন তৈরি করছে, তাই এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে 6টা বন্ধন তৈরি করছে, তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। এখানে আসি, এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে লিগ্যান্ড হচ্ছে 6টা বন্ধন তৈরি করছে, রাইট? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সন্নিবেশ বন্ধন, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 6। কিন্তু এখানে দেখি লিগ্যান্ডের সংখ্যাটা আসলে কত। আমি যদি লিগ্যান্ডের সংখ্যাটা চিন্তা করি, তাহলে এখানে দেখি এই যে এইটা একটা লিগ্যান্ড, এইটা একটা লিগ্যান্ড, রাইট? এইটা একটা লিগ্যান্ড, এইটা একটা লিগ্যান্ড, তবে এখানে মোট 3টা লিগ্যান্ড আছে। তো 3টা লিগ্যান্ড আছে কিন্তু সন্নিবেশ সংখ্যা ঠিকই 6, তার মানে এখানে একটা লিগ্যান্ড আসলে 2টা করে বন্ধন তৈরি করতে পারতেছে। তো এই সকল লিগ্যান্ডকে আমরা বলি হচ্ছে পলিডেন্টেড লিগ্যান্ড, পলিডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ এটা হচ্ছে একই সাথে একাধিক বন্ধন তৈরি করতে পারে। তো এখানে এই লিগ্যান্ডটাকে আমরা বলবো মোনোডেন্টেড, এটাকে আমরা বলবো মোনোডেন্টেড, অর্থাৎ এখানে উপরে যতগুলো লিগ্যান্ড আছে সবগুলো হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ প্রতিটা লিগ্যান্ড একটা করে বন্ধন তৈরি করতে পারে। নিচে যে লিগ্যান্ডটা আছে এটা হচ্ছে পলিডেন্টেড, এবং আরো ভালোভাবে বললে এটাকে বলা হয়েছে বাইডেন্টেড, কারণ এটা 2টা বন্ধন তৈরি করতে পারে।
সো এটা হচ্ছে আমাদের ডেন্টেনের ধারণা, এটা যদি আমাদের লাগবে না আসলে, কিন্তু জেনে রাখা ভালো। আচ্ছা, তারপর আসি হচ্ছে জটিল যৌগের অণুর আকৃতি। সো এখানে আমরা এতক্ষণ ধরে যে জটিল যৌগগুলো দেখলাম, এখানে যেমন কতগুলো দেখলাম, আগেও কতগুলো দেখলাম। এই যে এখানে যেমন এইটা, এখানে 6টা লিগ্যান্ড আছে, আগেও দেখলাম। যেমন হয়ে গেল, যেমন এইখানে 4টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড আছে। তাহলে এতগুলা যে এই যে বিভিন্ন লিগ্যান্ড টিগ্যান্ড যে থাকে, এই লিগ্যান্ড গুলা কিভাবে থাকে আসলে? তো এই লিগ্যান্ড গুলা থাকে হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক সজ্জা অনুসারে। তো আমরা এই জ্যামিতিক সজ্জাটা এক্সপ্লেইন করবো হচ্ছে 2টা তত্ত্ব দিয়ে। প্রথম তত্ত্বটা হচ্ছে যোজ্যতা বন্ধন তত্ত্ব। এটা আসলে আর কিছু না, তোমরা যে সংকরায়ন ব্যাপারটা পড়ো, এটা তো সংকরায়নটাই আসলে। তো যোজ্যতা বন্ধন তত্ত্ব অনুসারে আমরা হচ্ছে জ্যামিতিক আকৃতি প্রথমে ব্যাখ্যা করব, তারপর আমরা এটা ড্রব্যাক গুলা দেখবো, তারপর আমরা হচ্ছে অন্য একটা তত্ত্বতে যাব। তো এইখানে আমি হচ্ছে একটা টেবিল দিয়ে রাখছি ভাইয়া। এই টেবিলটা হচ্ছে দেখো, সন্নিবেশ সংখ্যা 4 হইলে কি হয়, 6 হইলে কি হয়। অর্থাৎ পুরো যোজ্যতা বন্ধন তত্ত্বটা আমরা মাত্র এই 2টা পোর্শন নিয়ে আসছি আর কি। সন্নিবেশ সংখ্যা 4, সন্নিবেশ সংখ্যা 6। সন্নিবেশ সংখ্যা 4 হইলে যেটা হয় আসলে, আইডিয়াটা অনেকটা এরকম, 4 বা 6 যেটাই হোক না কেন, আমাদের যে কেন্দ্রীয় পরমাণু আছে ধরি এম, এই এম এর যে এমটি অরবিটাল গুলা থাকে বা ফাঁকা অরবিটাল গুলা থাকে, এই এমটি অরবিটাল গুলার সাথে লিগ্যান্ড অরবিটাল, লিগ্যান্ডের লোন পেয়ার অরবিটাল যখন বন্ধন তৈরি করে, ওই তৈরি করার সময় এই এমটি অরবিটাল গুলা সংকরিত হয়। তো যখন এই এমটি অরবিটাল গুলা সংকরিত হয়, তখন ওই সংকর অরবিটালের প্রকৃতিটা কিরকম সেইটা হচ্ছে এখানে বলা হয়েছে। তো 4টা লিগ্যান্ড আসলে সংকর অরবিটালের প্রকৃতি যেরকম হবে, 6টা লিগ্যান্ড আসলে সংকর অরবিটালের প্রকৃতি ডিফারেন্ট হবে। তাহলে এখানে দেখি 4টা অরবিটাল হলে সংকর অরবিটালের প্রকৃতি 2 রকম হতে পারে, sp3 আর dsp2। যদি sp3 হয় তাহলে আকৃতি হবে চতুস্তলকীয়, যদি dsp2 হয় তাহলে আকৃতি হবে বর্গাকার সমকোণীয়। 2টা আকৃতি এখানে দেখানো আছে। এটা হচ্ছে sp3 সংকরায়নের জন্য, এটা হচ্ছে dsp2 সংকরায়নের জন্য। সো এই পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি আশা করি ক্লিয়ার। আর যদি 6 হয় সন্নিবেশ সংখ্যা, তাহলে sp3d2 সংকরায়ন হইতে পারে, d2 sp3 সংকরায়ন হইতে পারে। দুই ক্ষেত্রে আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। সো এটা হচ্ছে অষ্টতলকীয় আকৃতি, d2 sp3 অথবা sp3 d2 সংকরায়নের জন্য। আচ্ছা, তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের sp3 d2 sp3 এর কাহিনী। এখন আসি কখন কোনটা হয়। যদি আমাদের লিগ্যান্ড উইক হয়, তাহলে আমাদের sp3 অথবা sp3d2 সংকরায়ন হয়। আর যদি আমাদের লিগ্যান্ড স্ট্রং হয়, তাহলে আমাদের dsp2 অথবা d2 sp3 সংকরায়ন হয়। এখন কেন এটা হয়, কিভাবে হয়, এটা এগুলো আমরা পরে দেখবো, কিন্তু আপাতত জাস্ট এইটুকুটা মাথায় রাখি। আচ্ছা, এখন আমরা আসি, এখানে আমরা হচ্ছে সেটা সাধারণ লিগ্যান্ড বলছি এল। আমরা আয়রন 2 এবং নিকেল 2, যাদের সন্নিবেশ সংখ্যা যথাক্রমে 6 এবং 4, এদের জন্য আমি কতগুলো গঠন ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, সো এখানে আমরা একটু বলে রাখি, এটা হচ্ছে আমাদের 3d শেল, এটা হচ্ছে আমাদের 4s অরবিটাল, এটা হচ্ছে আমাদের 4p অরবিটাল, এটা হচ্ছে আমাদের 3d অরবিটাল, এটা হচ্ছে আমাদের 4s অরবিটাল, এটা হচ্ছে আমাদের 4p অরবিটাল। তাহলে এখন দেখি এখানে এই যে আছে 4p অরবিটালে এখানে কি কি আছে দেখি। 4p অরবিটালের পরে আমি এখানে হচ্ছে পার্শিয়ালি হচ্ছে 4d অরবিটালটাও একটু লিখে রাখবো, আমার লাগবে এটা কাজে। সো এখানে আমি হচ্ছে 4d অরবিটালটা একটু লিখে রাখলাম, 4d অরবিটাল। তাহলে এখন আসি আয়রন 2, এখানে আমরা হচ্ছে সাধারণ আয়নের ইলেকট্রন বিন্যাস করব, আর এখানে আমরা হচ্ছে এই জটিল যৌগটার ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ Fe6। এখানে আমরা হচ্ছে সাধারণ আয়নটার ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ নিকেল 2+। এখানে আমরা হচ্ছে জটিল যৌগটার ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ NiL4। আচ্ছা, তো এখন এখানে আমি এই ইলেকট্রন বিন্যাস লিখি। সো এখানে ইলেকট্রন বিন্যাস কিরকম, d6 যেহেতু এখানে 3d6, তাহলে এখানে হবে হচ্ছে এরকম একটা জিনিস। এখানে হচ্ছে d8, এখানে হচ্ছে নিকেলের 3d8 হবে এখানে। তাহলে যদি 3d8 হয় তাহলে 1 2 3 4 5 6 7 8। ওকে, সো এখন আমরা যেটা দেখবো লিগ্যান্ডের প্রভাব আসলে কোথায় কোথায় পড়ে। সো লিগ্যান্ডের প্রভাব আসলে d অরবিটালের ইলেকট্রন বিন্যাসের মধ্যে পড়ে। দুইটা কেস হইতে পারে, এক, লিগ্যান্ডটা যদি স্ট্রং হয় তাহলে একটা সিনারিও, দুই, লিগ্যান্ডটা যদি উইক হয় তাহলে আরেকটা সিনারিও। ওকে,
তাহলে এখন আমি এসে স্ট্রং লিগ্যান্ডের বেলায় কি হয় আসলে। তাহলে স্ট্রং লিগ্যান্ডের বেলায় আমি হচ্ছে এইরকম দেখি আর কি, মানে এই ইলেকট্রনগুলো এমন ভাবে থাকে যাতে করে তারা সর্বোচ্চ সংখ্যক পেয়ার্ড আপ বা জোড়বদ্ধ অবস্থায় থাকে। সো আমি যদি এখানে 6টা ইলেকট্রনকে জোড়বদ্ধ অবস্থায় রাখতে চাই তাহলে আমার এভাবে রাখতে হবে আসলে। ওকে, এখানে যদি আমি 8টা ইলেকট্রনকে জোড়বদ্ধ অবস্থায় রাখতে চাই তাহলে আমার এভাবে রাখতে হবে, সর্বোচ্চ পরিমাণ জোড়ার অবস্থায় রাখতে হবে। আর যদি উইক হয় তাহলে এখানে সর্বোচ্চ পরিমাণ বেজোড় অবস্থায় থাকতে হবে। তো তার মানে স্ট্রং হলে সর্বোচ্চ পরিমাণ জোড় অবস্থায়, উইক হলে সর্বোচ্চ পরিমাণ বেজোড় অবস্থায়। তাহলে এখানে কিরকম হবে জিনিসটা, এখানে হবে হচ্ছে এরকম, এখানে হবে হচ্ছে এরকম। সো এখানে আমি জিনিসটা দিয়ে দিই, এখানে এরকম। এখন যেটা হয় এই লিগ্যান্ড গুলো কি করে আসে, সো স্ট্রং লিগ্যান্ড গুলো যেটা করে, স্ট্রং লিগ্যান্ড গুলো হচ্ছে এই জোড়বদ্ধ হওয়ার পরে যে ফাঁকা অরবিটাল গুলো আছে তাদের থেকে সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় অরবিটাল সংকুলিত করে। তার মানে এখানে সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় অরবিটাল, সংখ্যানুযায়ী প্রয়োজনীয় অরবিটাল। ওকে, সো সংখ্যানুযায়ী প্রয়োজনীয় অরবিটাল, সো এটা হচ্ছে তারা সংকুলিত করবে। তাহলে আমি যে দেখি এখানে 6টা লিগ্যান্ড আছে যেহেতু, তাহলে ওর 6টা অরবিটাল লাগবে। তাহলে এখানে আমি এখান থেকে শুরু করব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে সংকরণের প্রকৃতি কি হবে একটু দেখি তো। আমি এখান থেকে একদম শুরু করি, এখানে হচ্ছে 2টা ডি অরবিটাল, তাহলে D2, এখানে একটা s অরবিটাল s, এখানে 3টা p অরবিটাল D2 sp3। আর এখানে যদি আমি চিন্তা করি এখানে 6টা লিগ্যান্ড কিভাবে আসবে, 1 2 3 4, এখানে ডি অরবিটালে আমি আরো একটা ভাগ দেই, 5 6। অর্থাৎ এখানে যেটা হইলো, এখানে হচ্ছে এস থেকে শুরু করে ডি অরবিটাল পর্যন্ত গেছি, তাহলে এস পি 3টা ডি 2টা। তাহলে এখানে কি হলো, এখানে ভিতরে শেলে ডি অরবিটাল সংকরিত হলো, এখানে বাইরে শেলে ডি অরবিটাল সংকরিত হলো। কিন্তু দুই ক্ষেত্রে কি হবে, শঙ্কর অরবিটালের আকৃতি হবে হচ্ছে অষ্টতলকীয়, যেটা আমরা একটু আগে দেখছি যে এটা হবে শঙ্কর অরবিটালের আকৃতি। কিন্তু এইখানে আমরা দেখি এখানে যদি স্ট্রং লিগ্যান্ড আসে তাহলে আমাদের অরবিটাল গুলো হবে এগুলা, 1টা 2টা, এখানে কিন্তু 4টা লিগ্যান্ড আছে খেয়াল রাখতে হবে, 3টা 4টা। তাহলে এখানে 4টা অরবিটাল হইলো এখানে, রাইট। তাহলে এখানে হবে হচ্ছে ডি এসপি 2, কারণ এখানে ভিতরে ডি অরবিটাল সংকরিত হয়েছে। আর যদি এখানে চিন্তা করি তাহলে 1 2 3 4, এখানে হবে হচ্ছে sp3, কারণ এখানে বাইরে ডি অরবিটাল সংকরিত হয়েছে, বা কোনো বাইরে ডি অরবিটাল সংকরিত হয়নি না, সরি, এখানে বাইরের s এবং বাইরের p অরবিটাল সংকরিত হয়েছে। তাহলে d2 sp2 d sp2 হলে আকৃতি কিরকম হয়, বর্গাকার সমতলীয়। আর যদি sp3 হয় তাহলে আকৃতি কেমন হবে, আকৃতি হবে হচ্ছে চতুষ্তলকীয়। সো তার মানে আমরা আশা করি বুঝছি যে স্ট্রং লিগ্যান্ড থাকলে ইলেকট্রন পেয়ার্ড আপ হয়, আর উইক লিগ্যান্ড থাকলে ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন অবস্থায় থাকে, বা সর্বোচ্চ পরিমাণ পেয়ার্ড আপ হয়, সর্বনিম্ন পরিমাণ পেয়ার্ড আপ হয়। এই কথাটা মনে হয় আমাদের বলাটা বেশি সাজে, তাই আমি এখানে লিখে দেই যে এখানে সর্বোচ্চ পেয়ার্ড আপ, এখানে সর্বোচ্চ পেয়ার্ড আপ, আর এখানে হচ্ছে সর্বনিম্ন পেয়ার্ড আপ। সো এই জিনিসটা যদি আমাদের একটু মাথায় থাকে তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি এই জিনিসটা আসলে বর্ণনা করতে পারবো। ওকে, সর্বোচ্চ পেয়ার্ড আপ ইলেকট্রন, সর্বনিম্ন পেয়ার্ড আপ ইলেকট্রন, এইটুকুটা মাথায় রাখতে হবে। এখন এখানে দেখি আমরা, এখানে হচ্ছে FeCN6, এটা সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং লিগ্যান্ড, রাইট। সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং লিগ্যান্ড, এটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। তাহলে যদি স্ট্রং লিগ্যান্ড হয় এবং সন্নিবেশ সংখ্যা যদি 6 হয় তাহলে এখানে সংকরায়ন হবে কি, ভিতরের ডি অরবিটাল D2 sp3, আকৃতি কিরকম হবে, অষ্টতলকীয়। এই যে অষ্টতলকীয় আকৃতি, এই যে আমাদের সংকরায়ন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যেটা, যে এই FeCN6 3- এর অরবিটাল সংকরায়ন ব্যাখ্যা করো। কি করব আমরা, আমরা সিম্পলি যেহেতু সায়ানাইড একটা স্ট্রং লিগ্যান্ড, তাহলে আমরা এই কনফিগারেশন থেকে এইটাকে লিখবো, এইটাকে লিখে আমরা এভাবে সংকরায়নের ডেটা বসায় দিব, তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা অ্যান্সার করা হয়ে গেল সুন্দর করে। আচ্ছা, এখানে আমরা আরেকটা एग्जांपल দেখি। এখানে হচ্ছে FeCl6, যেহেতু এখানে Cl একটা উইক লিগ্যান্ড, তার এবং এখানে হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে সংকরায়ন হবে হচ্ছে sp3d2। সংকরায়ন যদি আমাদের sp3d2 হয়, সংকরায়ন যদি sp3d2 হয় তাহলে আমাদের আকৃতি কিরকম হবে, অষ্টতলকীয়। সো এটা যদি পরীক্ষায় আসে আমরা তাহলে সুন্দর করে লিখতে পারবো যে কোনটা আসলে কিরকম। সো এই যে আকৃতিটা অষ্টতলকীয় আকৃতি এখানে আমরা দেখাই দিছি। আচ্ছা, সো এখন আমরা ইয়ে 4 মানে কি বলটার নাম, যে সন্নিবেশ সংখ্যা যে 4, এটা নিয়ে হচ্ছে আমরা একটা পোল দিছি আর কি। হ্যাঁ, সো এই পোলটা আমাদের অ্যান্সার করতে হবে। সো এটা আমরা পোলটা একটু পরে তোমরা দেখতে পারবা। সো আশা করি এটা আমরা সুন্দর মতো করতে পারবো। ওকে, সো পোলটা তোমরা অ্যান্সার করো সবাই। রূপম, আর কোনো প্রশ্ন? শুভ জয়েন করতে পারছে? পাই নাই ভাই, বেশি কমন কিছু খুব একটা পাই নাই।
শুভ জয়েন করতে পারছে? জি ভাই। হ্যাঁ আমি আছি শাফিন, আমি আছি। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, কই যে চলে গেছিলাম। ও মাই গড, 20 মিনিট পরে জয়েন করতে পারছি। হ্যাঁ। ভাই এরা হচ্ছে মেবি ব্যাচ টাইমের বাইরে অনেকে অ্যাড হইছে, আর হচ্ছে ওই শেয়ার করছে মেবি অনেকে। এটা তো করবি, জি ভাই, স্বাভাবিক না? ওটা আসলে একটু এই জন্যই প্রবলেম হয়ে সমস্যা গেছে। হচ্ছে। হ্যাঁ, অনেকে তো হচ্ছে এই ফ্রেন্ড জন্য সার্কেলদের হচ্ছে আসলে লিংকটা শেয়ার করে দেওয়ার ইস, কারণে এই প্রবলেমটা হয়েছে। যারা আচ্ছা। যারা শেয়ার করছে এদের জন্য প্রচুর সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তবে হচ্ছে আমরা নতুন একটা হচ্ছে ভিজিটেড আইডি খুলে ফেলছি। যদি আপনাদের কেউ নক করে কিংবা আমাদের নক করলে আমরা বলে দিচ্ছি। ওই মিঠুন আমাদের ভাই নাকি? অফিসে। জি ভাই, মিঠুন ভাই। ভাই হচ্ছে ভাই, অফিসের হচ্ছে যে কোনো নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করলে আমরা হচ্ছে আলাদা একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে ঢুকে ক্লাস করতে পারবে। মানে কি এটা কি অন্য কোনো ক্লাসরুমে দিবেন নাকি মিঠুন ভাই এই ক্লাসরুমেরই? না ভাই, আর অন্য একটা ক্লাসরুমে দেওয়া হবে, এটাতে আর ঢুকতে পারবে না। অন্য একটা বুঝছি, লিংক দিয়ে অন্য একটা ক্লাসরুমে ঢুকতে পারবে। যেটাতে স্টুডেন্ট কম আছে এখনো। জি 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 জি। বুঝতে পারছি। আর শাফিন, হ্যালো শাফিন, হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যান্ড রাইজ থেকে দুই একটা কোশ্চেন নিয়ে আমার মনে হয় একজন মনে হয় অনেকক্ষণ ধরে কোশ্চেন আস্ক করবে। কোশ্চেনটা বলো। ওই যে অনেকে হ্যান্ড রাইজ করে রাখছে। আচ্ছা ভাইয়ারা তোমরা শুনো, যারা ক্লাস করতেছো ভাইয়ারা বা আপুরা যারা আছো, তোমরা একটু ক্লাসের দিকে একটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করো। তোমরা যদি ক্লাস করার সাথে সাথে তোমরা যদি কোশ্চেন এন্ড আনসারে যদি তোমরা কোশ্চেন লিখতে থাকো, তাহলে কিন্তু তোমরা কখনোই আসলে ভাইয়া যা বলছে তা কিন্তু শুনতে পারবা না। তো তোমাদের উচিত হবে ভাইয়া যেটা বলতেছে সেটা খুব মনোযোগ দিয়ে শোনা এবং কোশ্চেন করার দিকে একটু মনোযোগটা কম দেওয়া। আমি হয়তো এক্সপ্লেন করতে পারছি, কারণ তোমরা কোশ্চেন টাইপ করলে তোমরা ঠিক মতো শুনতে পারবা না। আর তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়া যে প্রবলেমটা তোমরা আস্ক করো, দেখা যায় ভাইয়া যেটা বলতেছে ভাইয়া নিজে একটু করে সেটা এক্সপ্লেইন করে দিচ্ছে, বাট তোমরা আগে আগে জিজ্ঞেস করে ফেলো। সো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা একটু ধৈর্য ধরে ভাইয়ার কথাগুলো শোনো। তারপরে যদি তোমাদের কোনো কিছু ক্লিয়ার না হয় তাহলে তোমরা কোশ্চেন এন্ড আনসার সেকশনে জিজ্ঞেস করতে পারো। আর হ্যান্ড রাইজের যে ব্যাপারটা, এটা তোমরা অযথাই হাত উঠাবা না। অযথা হাত উঠালে কি হবে, ভাইয়ার ডিসপ্লের সামনে এটা চলে আসে। সো যে ভাইয়া ক্লাস নিচ্ছে তার কিন্তু ক্লাস নিতে অনেক প্রবলেম হচ্ছে। ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই হাত নামায় ফেলো যদি না তোমাদের কোনো সমস্যা থাকে। ওকে ওকে, সো ভাইয়া পোল কি দিছেন অমিত ভাই? ও আচ্ছা, পোলের রেজাল্টটা চলে আসছে, সরি আমি খেয়াল করিনি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এ সি অ্যানসারটা কোথায় পেলা তোমরা ভাই? এখানে তো অপশন আছে দুইটা, এ এবং বি। আচ্ছা, অ্যান্সার হচ্ছে দেখি এখানে যে সায়ানাইড যে জিনিসটা আছে, এই সায়ানাইড যেহেতু একটা স্ট্রং লিগ্যান্ড, তাহলে হচ্ছে এখানে ভেতরে ডি অরবিটাল সংকলিত হবে। তাহলে 4 সন্নিবেশ সংখ্যার জন্য আমরা দেখতে পাই অপশন দুইটা, একটা হচ্ছে sp3 আর একটা হচ্ছে dsp2। তো সংকলন এখানে dsp2 আর dsp2 হলে আকৃতি হয় হচ্ছে সমতলীয় বর্গাকার। সো আমরা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে বুঝে গেছি। সো আমরা সামনে আগাই। চৌম্বকীয় ধর্ম। ভাই, হ্যাঁ আরমান ভাই, একটু আপনি হচ্ছে মানে স্ট্রং লিগ্যান্ড আর উইক লিগ্যান্ড হচ্ছে ক্লাসে বোঝানো হয়েছে না ওদের? না না, এখনো বোঝানো হয় না। আমি জাস্ট ডিফাইন করছি স্ট্রং লিগ্যান্ড বলে একটা কথা আছে, উইক লিগ্যান্ড বলে একটা কথা আছে। আমি সামনে এক্সপ্লেইন করব। এটা তো সামনে আবার বোঝানো হবে। হ্যাঁ, আমি আগেই বলে দিছি, আমি এটা সামনে বোঝাবো। এটা নিয়ে কেউ কোনো এইটাই কোশ্চেন শুভ না ভাই করে। হচ্ছে মাত্র যে কথাটা বললেন, এরা হচ্ছে আগে থেকে কোশ্চেন গুলা করা শুরু করছে এবং এই জন্য ক্লাসে হচ্ছে ইও করতে পারতেছে না, মনোযোগ দিতে এই পারতেছে পোলা ভাই, না। আমি আগেও বলছি যে তোমরা হচ্ছে প্রশ্নের দিকে মনোযোগ না দিয়ে ক্লাসের দিকে মনোযোগ দাও, দেখবা তোমাদের মনের মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তরই চলে আসতেছে। যখন তোমরা দেখবা যে একান্তই আমি পুরো টপিকই চেঞ্জ করে ফেলছি, ওই কোশ্চেনের অ্যান্সার দিইনি, তখন তোমরা কোশ্চেনটা করতে পারো। কিন্তু মনে করো যে আমি ডি ব্লক পড়াইতেছি, তোমার ডি ব্লক রিলেটেড কিছু একটা প্রশ্ন আছে যেটা আমি এখনো পড়াই নাই। সো যেটা আমি এখনো পড়াই নাই ওটা হয়তো আমি পড়াবো ডি ব্লকের মধ্যে। সো দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে একটু পরে প্রশ্নটা করো। যেমন স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড, মানে স্ট্রং লিগ্যান্ড আর উইক লিগ্যান্ড, এটা নিয়ে আমি কিন্তু কোনো কথা এখনো বলিনি। আমি জাস্ট নাম দিছি স্ট্রং আর উইক, দুটাই নাম দিছি। একটু পরে আমি ব্যাখ্যা করবো যে কোনটা স্ট্রং কোনটা উইক, কেন হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখন চৌম্বকীয় ধর্মে চলে আসি। তো চৌম্বকীয় ধর্ম আসলে কোত্থেকে উদ্ভব হয়? আমরা জানি প্রত্যেকটা পরমাণু হচ্ছে ইলেকট্রন আছে ওখানে অসংখ্য। এই প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে একটা টাইনি ম্যাগনেটের মতো আচরণ করে। যেমন এই ইলেকট্রনটা হচ্ছে একটা পিচ্চি একটা ম্যাগনেট। এই পিচ্চি ম্যাগনেটের শুধুমাত্র দুই ধরনের ম্যাগনেটিক ওরিয়েন্টেশন থাকতে পারে। যেমন আমরা যদি পৃথিবীর মতো চিন্তা করি, পৃথিবীর একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। আমি একটা ছোট্ট একটা শলাকা চুম্বক মনে করে নিলাম, হ্যাঁ, একটা শলাকা চুম্বক। এই শলাকা চুম্বকটাকে আমি যদি এখানে রেখে দেই, আমি যদি এই মাঝখানে রেখে দেই, তাহলে সে এমন ভাবে ওরিয়েন্টেড হইতে চাইবে যেন
তার নর্থ পোলটা এটা হয়, তার সাউথ পোলটা এটা হয়। এটা হচ্ছে তার সবচেয়ে স্টেবল অবস্থা। এখন আমি যদি তাকে রোটেট করতে চাই, তাকে আমি যদি ঘুরাইতে চাই, তাহলে কিন্তু আমার এনার্জি দিতে হবে। এখন আমি তাকে যে কোনো পরিমাণ এনার্জি দিয়েই তাকে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো অ্যাঙ্গেলেই আমি তাকে আসলে রাখতে পারি, রাইট? 0 থেকে 360 ডিগ্রির মধ্যে আমি তাকে যে কোনো অ্যাঙ্গেলেই আমি তাকে রাখতে পারি। সো এখন যদি কাহিনীটা এরকম হয় যে আমি তাকে যে কোনো অ্যাঙ্গেলেই যদি রাখতে পারি, তার মানে কি তার যে কোনো এনার্জি দেওয়া সম্ভব। কিন্তু ইলেকট্রন তো কোয়ান্টাম কণা, তার সাথে পার্থক্যই হইলো এখানে যে ইলেকট্রনকে যদি আমি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, যদিও সে একটা ম্যাগনেট, কিন্তু সে যে কোনো ওরিয়েন্টেশনে থাকতে পারবে না। সে 0 থেকে 360 ডিগ্রিতে যে কোনো অ্যাঙ্গেলে থাকতে পারবে না। সে শুধুমাত্র নির্দিষ্ট দুইটা অ্যাঙ্গেলে থাকতে পারে। ওকে, একটা অ্যাঙ্গেলকে আমরা বলি হচ্ছে আপ অ্যাঙ্গেল, একটাকে আমরা বলি হচ্ছে ডাউন অ্যাঙ্গেল। কখনো মনে করব না যে আপ মানে স্ট্রেট আপ, ডাউন মানে স্ট্রেট ডাউন, কারণ আমি আপ এবং ডাউনই ডিফাইন করিনি। আমি মনে করি যে আমি ম্যাগনেটিক ফিল্ড দিলাম হচ্ছে এই আড়াআড়ি ভাবে। তাহলে এখানে আপ ডাউন বলতে আসলে কি বোঝায়? আপ বলতে মনে করি এটা বোঝায়, ডাউন বলতে মনে করি এটা বোঝায়। এটা কি আপ আর ডাউনের মতো লাগছে দেখতে? এক্স্যাক্টলি আসলে লাগছে না। তার মানে আপ আর ডাউন জিনিসটা আসলে একটা আমাদের মনোভূত ধারণা যে আমরা দুইটা ডিফারেন্ট ম্যাগনেটিক স্টেটকে বর্ণনা করার জন্য আমরা বলতেছি নামটা আপ ডাউন না বলে আমরা অন্য কোনো নামও দিতে পারতাম। ধরলাম আমরা রেড আর ব্লু নাম দিলাম, এটাও হয়। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট নাম দিলাম, এটাও হয়। সো তার মানে আলটিমেটলি আপ আর ডাউন বলতে আমরা কখনোই বুঝবো না যে ইলেকট্রন উপরের দিকে মুভ করে আছে, নিচের দিকে মুভ করে আছে। ইলেকট্রন কোনো দিকে মুভ করে থাকে না। যাই হোক, এখন এই যে আপার ডাউন স্পিন, যে এই ইলেকট্রন গুলো যদি একই অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, আমরা জানি প্রত্যেকের স্পিন আলাদা হইতে হয়, এটা হচ্ছে পলির বর্জন নীতি। তাহলে একটা আপ হইলে একটা ডাউন হবে, অর্থাৎ ওর ম্যাগনেটিক মোমেন্টকে ও কাটাকাটি করে দিচ্ছে, অর্থাৎ দুজনকে কাটাকাটি করে দিচ্ছে। তাহলে যদি একটা পরমাণুতে সবগুলো ইলেকট্রনই পেয়ার্ড আপ বা জোড়বদ্ধ অবস্থায় থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। আর যদি এক বা একাধিক সিঙ্গেল ইলেকট্রন থাকে, যার কারণে ওইটা একটা টাইনি ম্যাগনেট হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ সবাইকে কাটাকাটি করে দেয় না, একজন দুইজন বাকি আছে। যেমন আমি যদি বলি যে D3 কনফিগারেশন, এখানে কি হয়, প্রত্যেকটা অরবিটালে একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে যাদের স্পিন হচ্ছে প্যারালাল, অর্থাৎ কেউ কাউকে কাটাকাটি করে দেয় না। যেহেতু কেউ কাউকে কাটাকাটি করে দেয় নাই, তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। আর এই প্যারাম্যাগনেটিক পদার্থই হচ্ছে আমাদের চুম্বকের যে সাধারণ ধর্মগুলো আছে, যেমন ম্যাগনেটের উপরে লোহা রাখলে আকর্ষণ হয় হাবিজাবি, এই জিনিসগুলো তখন খাটে যখন সেটা ফেরোম্যাগনেটিক পদার্থ হয়ে যায়। অর্থাৎ প্যারাম্যাগনেটিক পদার্থের একটা স্পেশাল অবস্থা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। সো আমরা জাস্ট এভাবে চিন্তা করব, প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে এখানে সিঙ্গেল ইলেকট্রন থাকবে, মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, আর এখানে সবগুলো কি হবে, সবগুলা পেয়ার্ড ইলেকট্রন হবে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যেহেতু বুঝছি, তাহলে এখানে আমরা একটু দেখি যে এখানে স্ট্রং লিগ্যান্ড যখন থাকে তখন এখানে কি হয়, পেয়ার্ড আপ ইলেকট্রন বেশি থাকে, তার মানে এখানে ডায়াম্যাগনেটিজম বাড়তে থাকে। আর এখানে যেহেতু উইক লিগ্যান্ড, তাহলে এখানে পেয়ার্ড আপ কম হয়, আর পেয়ার্ড আপ কম হইলে এখানে হচ্ছে প্যারাম্যাগনেটিজম বাড়তে থাকে। তার মানে আমরা বলবো এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা এই ম্যাগনেটিজম যদি মাপতে পারি, আমরা যদি মাপতে পারি যে কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে একটা জটিল আয়নের মধ্যে, তাহলে আমরা ওখান থেকে বের করে ফেলতে পারবো যে এখানে সংকর আয়নটা কি sp3d2 হবে, নাকি এখানে সংকর আয়নটা d2sp3 হবে। সো এই জিনিসটা খুব ইজিলি আসলে আমরা বের করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া গেল চৌম্বকীয় ধর্ম সম্পর্কে। ভিভিটি কি বলে? ভিভিটি হচ্ছে আমাদেরকে সিম্পলি এই চৌম্বকত্ব মেপে সংকরায়ন বলে দেয়। তার মানে আমরা আসলে বুঝতে পারতেছি যে আমাদের যদি সংকরায়ন বলতে হয়, তাহলে আমাদের লিগ্যান্ডটা স্ট্রং নাকি উইক সেটা কিন্তু আসলে জানার খুব একটা প্রয়োজনীয়তা নাই। এটা আমরা পরবর্তী থিওরিতে জানবো একটু পরে বলতে এই যে এখনই জানবো আমরা। তাহলে এখানে আমরা রঙিন যৌগ গঠনে আসি। ভিভিটি আমাদেরকে যেটা বলে, ভিভিটি আমাদেরকে বলে যে এখানে ফাঁকা অরবিটালগুলো সংকরিত হয়, যার কারণে আমরা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি দেখতে পারি, যেমন অষ্টতলকীয় আকৃতি, বর্গাকার সমতলীয় আকৃতি ইত্যাদি আকৃতি দেখতে পারি। কিন্তু কেন এই জটিল আয়নটা কালারফুল এবং এর কালার ওর থেকে ডিফারেন্ট, অর্থাৎ এই Cl থাকলে কালার যেরকম হয়, Cn থাকলে কালার একই রকম হয় না। কালার কেন দেখা যাবে? কালার দেখা যায় হচ্ছে ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে ধাপান্তরিত হইলে। সে ধাপান্তরের জায়গাটা কিন্তু এখানে আসলে নাই, কারণ এখানে হায়ার যে শেলগুলা, সেই হায়ার শেলগুলা কিন্তু এই লিগ্যান্ডের ইলেকট্রন দ্বারা ফুলফিল। তার মানে ভিভিটি হচ্ছে কালার এক্সপ্লেইন করতে ব্যর্থ, কালার এক্সপ্লেইন করতে ব্যর্থ। ওকে, কালার এক্সপ্লেইন করতে ব্যর্থ। তার মানে কাহিনীটা কিন্তু এটা না যে ভিভিটি তাহলে হচ্ছে মানে গঠন ব্যাখ্যা করতে খুব ভালো কাজ করতেছে। আমি জিনিসটা কি বলতে কি বুঝাচ্ছি এখনই বুঝাচ্ছি। কালার এক্সপ্লেইন করতে ব্যর্থটা লিখা নেই। সো কাহিনী যেটা হচ্ছে যে এখানে কালার এক্সপ্লেইন করতে ব্যর্থ, তার মানে হচ্ছে একটা জটিল যৌগের যতগুলো ধর্ম থাকে তার মধ্যে ভিভিটি কিছু ধর্ম এক্সপ্লেইন করতে পারে, কিছু ধর্ম এক্সপ্লেইন করতে পারে না। তার মানে আমরা বলবো থিওরিটা কমপ্লিট না। মনে রাখবো থিওরি কিন্তু সায়েন্স না,
সায়েন্স হচ্ছে আমাদের নেচারের মধ্যে যা যা নিয়ম কানুন আছে সেটা। তো এই নেচারের নিয়ম কানুনকে ব্যাখ্যা করতে যে আমরা কতগুলো মন গড়া কথা বলি, সেই কথাগুলোকে আমরা থিওরি বলি। তো যদি আমাদের মন গড়া কথাগুলা সবগুলো রেজাল্টের সাথে এগ্রি করে, আমরা বলি এটা একটা ভালো থিওরি। যদি এগ্রি না করে, আমরা বলি এটা একটা খারাপ থিওরি। তখন ওটাকে আমরা ডিসকার্ড করে আমরা আরো একটা অ্যাডভান্স থিওরি দেওয়ার চেষ্টা করি, যেটা আগের ধর্মগুলাকে তো ব্যাখ্যা করতে পারেই, সাথে হচ্ছে নতুন ধর্মগুলা যেগুলো আগের থিওরি ব্যাখ্যা করতে পারে নাই সেগুলোকেও ব্যাখ্যা করতে পারে। যেমন ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে হচ্ছে আমরা সবকিছু ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমরা যখন ইসে আসলাম, কি বলে ওটার নাম, ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তু বিকিরণে যখন আসলাম, তখন কিন্তু আমরা ওটা ব্যাখ্যা করতে পারলাম না। তখন নতুন একটা থিওরি আসলো, যেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, যেটা হচ্ছে আমাদের আগেকার সব অবজারভেশনকে সহ এই নতুন যে ব্যাপারটা আসলো, যেটা আমরা ব্যাখ্যা করতে পারতেছিলাম না এতদিন, সেটাকেও তারা ব্যাখ্যা করতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের একটু মাথায় রাখতে হবে, থিওরি যখন আপগ্রেড হয় তখন আগের সবগুলো প্রপার্টি সহ আপগ্রেড হয়। তার মানে আমরা যখন রঙিন যৌগ গঠনের জন্য সিএফটি পড়বো, ব্যাপারটা এরকম না যে সিএফটি হচ্ছে জটিল যৌগের গঠন ব্যাখ্যা করতে পারে না। গঠন মানে ওই যে আকৃতি, যে নির্দিষ্ট আকৃতি হয় সেটা ঠিকই ব্যাখ্যা করতে পারে, সাথে কালারের ব্যাখ্যাও সে দিতে পারে। সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া। সো এখন সিএফটির মূল আইডিয়াটা কি? ক্রিস্টাল ফিল্ড থিওরি বা কেলাস ক্ষেত্র তত্ত্ব। সিএফটির মূল আইডিয়া হচ্ছে যে একটা লিগ্যান্ডের চারপাশে, একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে যখন লিগ্যান্ড গুলা আসে, তখন তারা একটা আকর্ষণ বল ফিল করে, কারণ এই লিগ্যান্ড গুলা হচ্ছে নেগেটিভ আর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে পজিটিভ। এই আকর্ষণটা ফিল করার কারণে তারা নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে আসে। অর্থাৎ মেটালটা যদি বড় হয় তাহলে বেশি লিগ্যান্ড আসতে পারবে, আর মেটালটা যদি ছোট হয় তাহলে অল্প লিগ্যান্ড আসতে পারবে। তার মানে সন্নিবেশ সংখ্যা যেভাবে বাড়লো কমলো। আচ্ছা, এখন তারপরে আসি, যদি এখানে লিগ্যান্ড আসে, মনে করি এখানে 6টা লিগ্যান্ড আসতেছে, আমাদের যে আমাদের যে এক্সাম্পলটা, এটা অবশ্যই 6টা লিগ্যান্ডের জন্য প্রযোজ্য, 6 লিগ্যান্ডস এর জন্য প্রযোজ্য। একটু খেয়াল রাখবো, যদি আমরা লিগ্যান্ডের সংখ্যা চেঞ্জ করি, যেমন লিগ্যান্ডের সংখ্যা যদি 4 হয়, তাহলে কিন্তু এই ঘটনাটা এরকম থাকে না। সো আমরা একটা মডেল ঘটনা ধরছি, যে মডেল ঘটনাটা হচ্ছে 6টা লিগ্যান্ডের জন্য প্রযোজ্য। তাহলে 6টা লিগ্যান্ড যদি একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে আসে, সে আসলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আসে। অর্থাৎ যদি আমি এটাকে এক্স অক্ষ বলি, এটাকে যদি আমি ওয়াই অক্ষ বলি, আর এটাকে যদি আমি জেড অক্ষ বলি, লিগ্যান্ড গুলো আসে হচ্ছে এই 3 অক্ষের 3 কোণা বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, আচ্ছা, আর এই বরাবর। তাহলে যদি এই কোণা বরাবর লিগ্যান্ড গুলো আসে, তাহলে যেই মেটাল অ্যাটমের ডি অরবিটাল গুলার যেই পার্ট গুলা, অর্থাৎ স্পেশালি আমি বলতেছি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই দুইটা অরবিটাল হচ্ছে সরাসরি এক্স এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর বিস্তৃত, অর্থাৎ একদম অক্ষ বরাবর বিস্তৃত। ওকে, তাহলে যেহেতু ওরা অক্ষ বরাবর বিস্তৃত, তাহলে ওইখানে যে ইলেকট্রন গুলো থাকার কথা, তারা হচ্ছে বেশি বিকর্ষণ অনুভব করবে, আর বিকর্ষণ অনুভব করলে হচ্ছে শক্তি আসলে বেড়ে যায়। সো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার অরবিটালের শক্তি বেড়ে যাবে। আর ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স যেগুলো আছে, ওদের বিস্তৃতি হচ্ছে দুই অক্ষের মাঝ বরাবর, তার মানে তারা বিকর্ষণটা কম ফিল করে। সো কম ফিল করে বিধায় তাদের মধ্যে বিকর্ষণটা বেশি হবে না, তার মানে তাদের শক্তিটা কম বৃদ্ধি পাবে। সো তার মানে তাদের শক্তিটা কম বৃদ্ধি পাবে। অর্থাৎ যে 5টা ডিজেনারেট অরবিটাল ছিল, তারা এখন 2টা নন ডিজেনারেট ভাগে ভাগ হয়ে গেছে। তো এদের মধ্যে যে এনার্জি গ্যাপটা ডেল্টা ই, এইটা হচ্ছে এইচ নিউ এর সমান মনে করি। এইচ নিউ হচ্ছে একটা ফোটনের শক্তি। তার মানে আমি যদি এই নিউ কম্পাঙ্কের একটা ফোটন এখানে আপতিত করি, তাহলে সে কি করবে, সে সেই ইলেকট্রনটা, সেই ফোটনটা শোষণ করে উপরের শক্তি স্তরে চলে যাবে। এখন জেনারেলি এই যে নিউটা আছে, এই নিউটা পরে হচ্ছে দৃশ্যমান বা ভিজিবল অঞ্চল। দ্যাটস ওয়াই আমরা কালারফুল যৌগ দেখতে পাই। এখন আসি, কালারফুল যৌগ দেখতে পাইলে আমাদের যৌগটার রং কিরকম হবে দেখতে। সো যেহেতু এখানে ইলেকট্রন এনার্জি শোষণ করার কারণে বর্ণালী দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে শোষণ বর্ণালী। সো শোষণ বর্ণালীর আইডিয়াটা হচ্ছে এটা। আমরা এখানে একটা কালার হুইল দেখতে পাচ্ছি। এই কালার হুইলে আমরা বেনিয়ার সমকলা সবগুলো কালার রাখছি, এবং পরস্পরের অপোজিটের যে কালার, এদেরকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার বা সম্পূরক কালার। যেটা হয়, যদি কোনো একটা বস্তু হলুদ শোষণ করে, তাহলে সে আমাদের চোখের সামনে বেগুনি অ্যাপিয়ার করে। যদি সে নীল শোষণ করে, আমাদের চোখের সামনে সে কমলা অ্যাপিয়ার করে। সো আইডিয়াটা এরকম যে এটা হচ্ছে আমাদের শোষণ করলো, এটা হচ্ছে আমাদের দেখা গেল, এটা আমাদের শোষণ করলো, এটা আমাদের দেখা গেল, এটা আমাদের শোষণ করলো, এটা আমাদের দেখা গেল। সো এন্ড ভাইস ভার্সা, তার মানে এটা শোষণ করলে এটা দেখা যাবে, অর্থাৎ কমলা শোষণ করলে নীল দেখা যাবে। সো এরকমই। এখন যেহেতু লিগ্যান্ড গুলো এক একজন এক এক প্রকৃতির, তাহলে যেই লিগ্যান্ড গুলা এই শক্তির পার্থক্যটা বাড়ায় দিবে, তারা হচ্ছে এই বেশি শক্তির আলো শোষণ করবে। যারা শক্তির পার্থক্যটা কম রাখবে, তারা এই যে এদিকে কম শক্তির আলো শোষণ করবে। সো এই যে যেই লিগ্যান্ড গুলা এই শক্তির পার্থক্যটা বাড়ায় দেয়, তার মানে ডেল্টা ই যেই সব লিগ্যান্ডের জন্য হাই হয়, তাদেরকে বলা হয় হচ্ছে স্ট্রং লিগ্যান্ড।
ওকে, আর যাদের জন্য এই ডেল্টা ই এর ভ্যালুটা লো হয় তাদেরকে বলা হয় হচ্ছে উইক লিগ্যান্ড। সো এইটা হচ্ছে স্ট্রং আর উইক এর কাহিনী আসলে, যে স্ট্রং লিগ্যান্ড কাকে বলে, উইক লিগ্যান্ড কাকে বলে। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের কালার এক্সপ্লেনেশন। এখন আমরা এখানে আরেকটা পোল দিছি, এখন এটা তোমাদেরকে অ্যানসার করতে হবে। রূপম, শুভ, আপডেট? হ্যাঁ শাফিন বলো। আপডেট কোনো? না এখন আর কোনো আপডেট নেই, এখন ভালো হচ্ছে। আচ্ছা, এখন বাচ্চারাও বুঝতে পারছে, ওরা শান্ত হয়ে শুনতেছে আর কি, যা মনে হইতেছে। পুরো বাচ্চাগুলা একটারও চেহারা দেখতে পারতেছি না রে, মানে সে ফিরে ভাই আসতেছে না। ভালো একটা কোশ্চেন আছে ভাই, হ্যাঁ, ভাই ভালো কি একটা বলছো, কোশ্চেন বল। আছে। হ্যাঁ বল। ডার্কের এন্ডিং বুঝি নাই, বুঝায়া দেন। ও আচ্ছা। আর ডার্কের এন্ডিং আমি হচ্ছে গত 3 দিন ধরে পড়াশোনা করছি শুধু। আচ্ছা কই ছেলেটা কই বা মেয়েটা কই, কোন জায়গায় কোশ্চেনটা আমি এখনো দেখিনি। ভাই একদম লাস্টে অ্যানোনিমাস অ্যাটেন্ডি আচ্ছা অ্যানোনিমাস, আচ্ছা ডার্কের এন্ডিং 11:37 মিনিটে। যে ক্লডিয়া হচ্ছে মেইনলি অনেক ইটারনাল লাইফ পার করছে, যে ও হচ্ছে খুঁজে বের করার জন্য যে আসলে কই কই ক্লট হোল লুপ হোল গুলো আছে। সো এই জন্য সে কিন্তু তার অল্টার সেলফকে মেরে ফেলছে। আমার যেটা মনে হয় যে অল্টার সেলফকে মারাটা এটা লুপের অংশ ছিল না, এটা তো লুপের বাইরের অংশ ছিল। সো ওই মুহূর্তে মোস্ট প্রবাবলি ক্লডিয়া হচ্ছে ওখান থেকে বের হয়ে আসছে এবং সে একটা থার্ড অল্টারনেট এনট্যাঙ্গেল ইউনিভার্স তৈরি করছে। ওই জায়গাটা থেকেই হচ্ছে সকল ঘটনার উৎপত্তি আসলে। এন্ডিংটা আশা করি বুঝছো, যে ওখানে একটা অল্ড ওয়ার্ল্ডে চলে যায় ওরা, তারপরে হচ্ছে ওদের ওই অরিজিনটাকে তারা ধ্বংস করে দেয়। সো ক্লডিয়া আসলে মেইন কালপ্রিট বলা যাবে না, আসলে মেইন সেভিয়ার এখানে। যাই হোক, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, খুবই হাইলি কনসেপচুয়াল প্রশ্ন। আমাদের পুরো শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে অ্যান্সার দেখি। বেশিরভাগ কইছে হচ্ছে কমলা। আচ্ছা দেখি তো কমলা কিনা। আচ্ছা নীল, আমাদের দেখতে হবে নীলের কমপ্লিমেন্টারিটা কি। সো নীলের কমপ্লিমেন্টারি টানটানা কমলা, ইয়েস এক্স্যাক্টলি। সবাই মোটামুটি ভালো অ্যান্সার দিছে, সবাই বুঝছে। ওকে ভাই ভাই পোলের ব্যাপারে আর একটা ব্যাপার একটু, পোল হচ্ছে মেবি আর একটু বেশি সময় রাখতে হবে, মানে সবার কাছে আসতে খুব সম্ভব সময় বেশি লাগতেছে। মানে অনেকেই হচ্ছে মেসেজ দিচ্ছে যে পোল ওদের কাছে পৌঁছাই নাই। ওকে ওকে, এখন এইটা ওদের নেটওয়ার্কের প্রবলেমও হইতে পারে, বাট একটু সময় বেশি দিয়ে দেখেন। ওকে ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই না। আচ্ছা ওকে, সো আমরা এখানে পর্যায়বৃত্ত ধর্মে চলে আসছি। তো পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে? যে ধর্মগুলো পর্যায় অনুযায়ী একটা একই ফ্রিকোয়েন্সিতে বা একই প্যাটার্নে চেঞ্জ হয়। তাহলে যদি আমি এখানে একটা পর্যায় সারণী আঁকার চেষ্টা করি, এখানে একটা সুন্দর একটা পর্যায় সারণী আমি আঁকছি। দেখ এখানে 118টা মৌল আছে, সেই 118টা মৌল হচ্ছে আমি সাদা কালার দিয়ে লিখছি, দেখে দেখা যাচ্ছে না। তো এখানে আমরা একটা পর্যায় বলতে বুঝাই যে প্রতিটা রো যেগুলো আছে এদেরকে আমরা একটা করে পর্যায় দিই। তাহলে যদি আমরা একটা পর্যায় চেঞ্জ করি আর আমরা একটা ধর্ম ধরি এক্স, তাহলে মনে করি একটা পর্যায় বরাবর গেলে এই এক্স এর মানটা বাড়ে। যদি আমরা পর্যায় চেঞ্জ করার পরে ঠিক এক্স এর মানটা আবার কমে যায়, আবারও বাড়তে থাকে, তাহলে আমরা বলবো এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। যেমন পারমাণবিক ব্যাসার্ধ একটা পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম, ইলেকট্রন শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম, এই সবাই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পারমাণবিক বা আয়নিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়? একটা পরমাণুর এভারেজ যে আকারটা, এটার মানে কি আসলে? মনে করি একটা পরমাণু নিউক্লিয়াস হচ্ছে এটা। এখন ইলেকট্রন যেহেতু যে কোনো জায়গাতেই থাকতে পারে, মানে ইলেকট্রনের একটা পাওয়ার সম্ভাবনা আমরা শুধুমাত্র বের করতে পারি, তাহলে যেই দূরত্ব পর্যন্ত 90% সম্ভাবনা মোটামুটি কভার হয়। ওকে, সো মনে করি যে এই দূরত্ব পর্যন্ত 90% সম্ভাবনা মোটামুটি কভার হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে একটা গড়পড়তা ব্যাসার্ধ। ওকে, সো এটা সহজ, মানে সহজ ব্যাসার্ধ শিক্ষা হইতে পারে এটা, কারণ ব্যাসার্ধের ডেফিনিশন আসলে খুবই ক্রিটিক্যাল একটা ডেফিনিশন। যাই হোক, সো এই জিনিসটা যেমন ব্যাসার্ধের কথাই আমি যদি বলি, ব্যাসার্ধ হচ্ছে বাম থেকে ডানে গেলে প্রথমে কমতে থাকে, ওকে, আর হচ্ছে কমে। তারপরে আমি যখন আবার এখানে আসলাম আর আবার বেড়ে গেল, তারপরে আবার আমি বাম থেকে ডানে যাই আর আবার কমবে। তার মানে আর হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ে চেঞ্জ করলে একই প্যাটার্নে চেঞ্জ হয়, বড় থাকে ছোট হয়, আবার বড় থেকে আবার ছোট হয়। কিন্তু আমাকে নট নেসেসারিলি যে এইখানে ব্যাসার্ধের মান যা, ঠিক এইখানে ব্যাসার্ধের মানটা একই হবে না। এইখানে আর এখানে ব্যাসার্ধের মানটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু আমাদের জরুরি বিষয় যেটা, এখানে প্যাটার্নটা সিমিলার থাকে, এখানে প্যাটার্নটা একেবারেই সিমিলার থাকে। সো প্যাটার্নটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে ব্যাসার্ধের ডেফিনিশনে যাই। এখানে অনেক ধরনের ব্যাসার্ধ আছে। সমযোজী ব্যাসার্ধ বলতে কি বোঝায়? দুইটা পরমাণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটাকে আমরা বলি হচ্ছে সমযোজী ব্যাসার্ধ বা আরসিওভি। যদি দুইটা অণু বা দুইটা পরমাণু ভ্যান ডার ওয়ালস বলে আবদ্ধ থাকে, ভ্যান ডার ওয়ালস বল সার্টেনলি দুর্বল আকর্ষণ বল, তার মানে অণুগুলো এখানে দূরে দূরে থাকবে। তাহলে এই ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের যে অর্ধেক, এইটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ।
তাহলে দেখতেই পারতেছি যেহেতু সমযোজী বন্ধনটা স্ট্রং আর ভ্যান ডার ওয়ালস বলটা উইক, তাহলে কোনটা বড় হবে কোনটা ছোট হবে এটা তো আর বুঝতেই পারতেছিস। তো একটু পরে একটা পোল আসবে একটা। আচ্ছা, ধাতব ব্যাসার্ধে আসে। ধাতব ব্যাসার্ধে কি জিনিস? একটা ধাতব কেলাসের মধ্যে, একটা ধাতব কেলাসের মধ্যে যে ধাতব পরমাণুগুলো থাকে তাদের মধ্যে যেই ইয়েটা থাকে আর কি, তাদের মধ্যে যে আকর্ষণ পরমাণুগুলো থাকে তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। এখন এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, ধাতুর ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে, ধাতুর জেড ইফেক্টিভের উপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে এটার সন্নিবেশ সংখ্যার উপর ডিপেন্ড করে। যেমন প্রতিটা ধাতব পরমাণু অন্যান্য ধাতব পরমাণু 12টা দিয়ে ঘেরা নাকি 8টা দিয়ে ঘেরা নাকি 4টা দিয়ে ঘেরা, তার উপর ডিপেন্ড করে হচ্ছে এই জিনিসটা চেঞ্জ হতে পারে। সো যাই হোক, আমরা হচ্ছে এখন পরবর্তী পোলে চলে যাই। আপনাদেরকে বলতে হবে যে নিচের কোনটার মান বেশি, সমযোজী ব্যাসার্ধের মান বেশি নাকি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান বেশি। সো একটা পোল আসবে, সেই পোলে আমাদের অ্যান্সার করতে হবে। আমি ততক্ষণ একটা বিস্কিট খাই। যারা হচ্ছে বলতেছে যে এখানে লেখার দরকার আছে কিনা, এটা যাদের কমফোর্টের ব্যাপার, কারণ এখানে যে ক্লাস নোটটা আমরা পড়ছি এই দাগানো ক্লাস নোটটাই হচ্ছে উদ্ভাসের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, আপনারা সবাই পেয়ে যাবেন। সো যদি এরকম মনে হয় যে আমার খুব প্যারা হচ্ছে লিখে এবং ক্লাস করতে একসাথে, তাহলে লেখার কোনো দরকার নেই, ক্লাসের দিকে মনোযোগ দেন। আচ্ছা, কোয়েশ্চেন পর্যায় সারণী 41 নম্বর, মোলের ইলেকট্রন বিন্যাস পুরোপুরি ব্যতিক্রম কেন? আমি হচ্ছে একদম ক্লাসের শুরুতেই বলে নিছি আমরা শুধুমাত্র প্রথম সারির ডি ব্লক মোড় নিয়ে কথা বলবো, নিচের সারিগুলো নিয়ে অনেক কথা বলবো না, কারণ ওখানে হচ্ছে এফ ব্লকের একটা কন্ট্রিবিউশন চলে আসে, ডি ব্লকের একটা কন্ট্রিবিউশন চলে আসে। কমপ্লিট ডি শেল আর কমপ্লিট এফ শেল এগুলো হচ্ছে কোন একটা পরমাণু ধর্মের উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলে ডিউ টু জেড ইফেক্টিভ, মানে সবই জেড ইফেক্টিভের কাহিনী আসলে। সেই কারণে ইলেকট্রন বিন্যাস আমরা মানে এই গতানুগতিক যে রুলগুলো পড়ি, আউফবাউ নীতি বা এই আউফবাউ নীতি মেইনলি, এটা আসলে গতানুগতিক রুল আসলে খাটে না, কারণ আউফবাউ নীতি একটা অ্যাপ্রক্সিমেশন রুল যেটা শুধুমাত্র যে প্রথম দিককার বা প্রথম সারির মৌলগুলোর জন্য শুধুমাত্র খাটানো যায়। এই জন্য আমরা ওটা আসলে বানাইছি, কারণ আমরা বাচ্চাদেরকে বুঝাতে চাই না যে ইলেকট্রন বিন্যাস অনেক কঠিন, আমরা বুঝাতে চাই ইলেকট্রন বিন্যাস অনেক সোজা, কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাস সোজা না। ওকে, সো আশা করি হচ্ছে ফাহাদ অয়ন অ্যান্সার পাইছো। আমি হচ্ছে এখন এটা বন্ধ করি। আচ্ছা, পোল শেষ আমাদের। পোলের অ্যান্সার হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান বেশি, এক্স্যাক্টলি, তোমরা সবাই সঠিক। সো আমরা আবার ক্লাসে ফেরত যাই। আচ্ছা, অনেকক্ষণ গল্পটা করেছে, আমরা আবার পকর করি। আচ্ছা, সো এখানে আমরা আয়নিক ব্যাসার্ধতে চলে আসছি। আয়নিক ব্যাসার্ধ কাকে বলে? একটা মেটাল থেকে যদি একটা ইলেকট্রন, সরি মেটাল না, যে কোনো একটা পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন বের করা হয় অথবা যদি একটা ইলেকট্রন যোগ করা হয়, তাহলে এই যে আয়নটা পাওয়া গেল এটার যে ব্যাসার্ধ তাকে বলা হয় হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা বলবো আর প্লাস, এটাকে আমরা বলবো আর মাইনাস। যেহেতু একটা ইলেকট্রন আমি সরাই ফেলছি, তাহলে এখানে বাদবাকি যে প্রোটনগুলো আছে তাদের চারপাশে ইলেকট্রন কমে গেল, মানে কি বিকর্ষণটা কমে গেল। তাহলে তাদের নিট ভাবে আকর্ষণ করার ক্ষমতা, যেটাকে আমরা এতক্ষণ ধরে জেড ইফেক্টিভ বারবার করে বলতেছি, এইটা বেড়ে যায়। তার মানে কি ব্যাসার্ধটা কমে যাবে। সিমিলারলি ইলেকট্রন বাড়াইলে উল্টা ঘটনা ঘটবে, ইলেকট্রন বাড়াইলে হচ্ছে জেড ইফেক্টিভটা কমে যাবে, আর যদি জেড ইফেক্টিভটা কমে যায় তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা কমে যাবে, তার মানে পরমাণু সাইজটা বেড়ে যাবে আসলে। তার মানে আমরা সাধারণভাবে বলতে পারবো ক্যাটায়নের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট, তারপর হচ্ছে পরমাণুর সাইজ, তারপরে হচ্ছে অ্যানায়নের সাইজ। ওকে, সো এটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে এখানে একটা ইয়ে দিছি। এখানে খেয়াল করি, এখানে পোলটার মধ্যে কিন্তু একটা অক্সাইড আয়ন, এটা কিন্তু সুপার অক্সাইড আয়ন না, এটা হচ্ছে নাইট্রাইড আয়ন N3-। ওকে, একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, এটা ভাই খেয়াল করি নাই, এক্সট্রিমলি সরি তার জন্য। আমরা হচ্ছে এই প্রশ্নটা একটু দেখো তোমরা, আমরা হচ্ছে এখন পোলটা লঞ্চ করব। আচ্ছা, কাহিনী হচ্ছে একটু, মানে আমি যদি এখানে একটু বলি, এটা হচ্ছে যেহেতু এটা অ্যাডমিশন রিলেটেড ক্লাস আমাদের, সো আমরা এখানে যেটা করবো, আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো টাচ করে, যেটা হচ্ছে আমাদের না বললেই না, আমরা ওটা বলে জাস্ট দৌড় মারবো, কারণ আমাদের টপিক হচ্ছে অনেকগুলো। যদি হচ্ছে স্ট্রং লিগ্যান্ড উইক লিগ্যান্ড নিয়ে হচ্ছে আরো অনেক কথাবার্তা বলতে হয়, তাহলে হচ্ছে আমরা মানে বই পড়তে পারি বা রেফারেন্স ঘাটতে পারি আর কি। সো এটা নিয়ে আরো ভালো অ্যান্সার আমরা পেয়ে যাবো, কিন্তু এর চেয়ে বেশি কিছু বলা আসলে সম্ভব না। মানে যদি একটু চিন্তা করেন আপনারা, আমাদের সামনে এখন আরো অনেক টপিক আছে, ইম্পর্টেন্ট টপিক আছে। সো তারপরে আমি যদি একটুখানি, হ্যাঁ ওই যে যে স্লাইডটা ছিল যে সবগুলো লিগেন্ডের নাম ছিল, ওটা একটু হ্যাঁ বের করো। ওটা বের করবো? হ্যাঁ, ওটা একটু বের করে জাস্ট। আচ্ছা, ওইটা বের করতেছি। সবগুলা লিগ্যান্ডের নাম না? আচ্ছা, এই এখান থেকে গেলে লিখতে পারি। এটা না, এটা না, এটার পরেরটা বা তার আগেরটা, ওই যে মানে গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে, যেটা কি গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন দিয়ে? ওই যে সক্রিয়তা ক্রম, শক্তি। ও আচ্ছা আচ্ছা, লিগ্যান্ডের পরিচয়। হ্যাঁ, আর একটু উপরে মনে হয়। হ্যাঁ, এটা না? এই যে এটা।
সো ভাইয়ারা যাদের কোশ্চেন আর কি যে কোন লিগেন্ড গুলো একটু শক্তিশালী কোন লিগেন্ড গুলো একটু দুর্বল, তোমরা একটু ভাইয়া খেয়াল করো। ভাইয়া কিন্তু এখানে লিখে দিছে যে কার্বন ডোনার যারা আছে তারা হচ্ছে এখানে সবচেয়ে শক্তিশালী লিগেন্ড। তোমাদের ভাইয়া ব্যাখ্যাগুলো খুব একটা এখানে জানার দরকার নাই, কারণ তোমাদের বইও এটা নিয়ে তেমন একটা আলোচনা নেই এবং তোমাদের এটা নিয়ে কোনো ডিপলি কোনো কোশ্চেন আসবে না। তোমাদের জাস্ট যতটুকু জানা প্রয়োজন এখানে কারা শক্তিশালী কারা দুর্বল। সো ভাইয়া আবার বলতেছি, একটু দেখো যে লিগেন্ড গুলো এখানে আমার কার্বন ডোনার, যেমন ধরো একদম শেষের দিকে আছে সিও, কার্বনিল বা সায়ানাইড বা নাইট্রো গ্রুপ গুলা, বা এখানে আছে অ্যামোনিয়া, অর্থাৎ কার্বন এবং নাইট্রোজেন দিয়ে যে লিগেন্ড গুলো আছে সেগুলোকে বলতেছি আমরা মোটামুটি শক্তিশালী ডোনার। আর তাহলে আমরা একটু দুর্বল ডোনার বা দুর্বল লিগেন্ড কাদেরকে বলতেছি? বিশেষ করে গ্রুপ 16 এবং 17 যে এলিমেন্ট গুলা থাকে। সো ভাইয়া দেখো তো গ্রুপ 16-তে কারা থাকে অ্যাকচুয়ালি? গ্রুপ 16-তে থাকে ধরো তোমার অক্সিজেন, যেমন ধরো এই যে এখানে উপরে আছে, উপরে রাইট সাইডে O2 মাইনাস, তার পাশে পানি, এখানে অক্সিজেন দিয়ে, এবং তার ঠিক বামে দেখো গ্রুপ নাম্বার 17 ফ্লুরাইড, ক্লোরাইড, এরা কিন্তু গ্রুপ 16 এবং 17। সো এই লিগেন্ড গুলাকে বলতেছি আমরা উইক লিগেন্ড। আমি আরো একবার ভাইয়া সামারি করে বলে দিচ্ছি, কার্বন এবং নাইট্রোজেনের যে লিগেন্ড গুলা হয় সেগুলো হচ্ছে গিয়ে শক্তিশালী ডোনার, বা আমরা এদেরকে বলি হচ্ছে গিয়ে শক্তিশালী লিগেন্ড। এবং যেই লিগেন্ড গুলো তোমার অক্সিজেন এবং হ্যালোজেন দিয়ে শুরু হয়, মানে ওরা থাকে, তাদেরকে বলতেছি আমরা মোটামুটি দুর্বল লিগেন্ড। আশা করি ক্লিয়ার। ওকে, শেষ না? তাহলে আমি যাই আমাদের ভাইয়া আরেকটা জিনিস, হাসিব নামে একটা ছেলে, ভাইয়া তোমার যদি ক্লাস করতে ইচ্ছা না করে তুমি লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই, কেউ টেরও পাবে না, সমস্যা নাই। আচ্ছা, পোল নাম্বার 7। ওকে, আচ্ছা। সো আমরা পোলটা যদি একটু ওপেন করতাম। হ্যাঁ, তো এখানে বেশিরভাগ অ্যান্সার দিচ্ছে প্রথমটা। অ্যান্সার প্রথমটা সঠিক। এখানে অ্যানায়নের মধ্যে চার্জ যত বাড়তেছে সাইজ তত বাড়বে। সো সবাইকে কংগ্রেচুলেশনস, এটা আমরা সবাই পারছি আর কি। ওকে, সো আমরা আবার সামনে আগাই। তো সামনে আগাইলে আমরা পাচ্ছি আয়নীকরণ শক্তি, এবং এটার মানে কি? এটা মানে কোন একটা পরমাণু নিজের ইলেকট্রনের প্রতি তার কতটুকু আকর্ষণ আছে। যেহেতু পরমাণুর একটা নিউক্লিয়াস আছে, সে তার বাইরের ইলেকট্রন গুলোকে অবশ্যই আকর্ষণ করবে। এখন জেড ইফেক্টিভ যত বেশি হবে তার আকর্ষণ করার ক্ষমতাও তত বেশি হবে। সো আমি এখানে একটা জেনারেল ট্রেন্ড বলে দিই, বাম থেকে ডানে গেলে জেড ইফেক্টিভ বাড়ে, আর উপর থেকে নিচে গেলে জেড ইফেক্টিভ কমে। তাহলে এখন একটা কমন সেন্স দিয়ে আমরা জিনিসটা বর্ণনা করতে পারবো। যেহেতু আকর্ষণ বলের মানটা জেড ইফেক্টিভের সাথে সরাসরি রিলেটেড, জেড ইফেক্টিভ যত বেশি ইলেকট্রনের প্রতি আকর্ষণও তত বেশি। সো দ্যাটস ওয়াই আমরা বলবো যে বাম থেকে ডানে গেলে জেড ইফেক্টিভ বাড়বে। সো এখানে দেখা যাচ্ছে, খেয়াল করি, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে জেড ইফেক্টিভ কিন্তু বাড়তেছে। কিছু পরিমাণ যে ডিসক্রিপেন্সি আছে, যেমন বেরিলিয়াম আর বোরনে বা নাইট্রোজেন আর অক্সিজেন, এগুলো নিয়ে একটু পরে আসতেছি। কিন্তু বাম থেকে ডানে গেলে জেনারেলি জেড ইফেক্টিভ বাড়ে। আর যখন আমি পর্যায়ে চেঞ্জ করতেছি, যেমন হাইড্রোজেন থেকে লিথিয়াম, তারপরে সোডিয়াম, এই ক্ষেত্রে আসলে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে, কারণ নিচে গেলে জেড ইফেক্টিভটা কমে যায়। সো দ্যাটস ওয়াই উপর থেকে নিচে গেলে জেড ইফেক্টিভ কমে যায়, বাম থেকে ডানে গেলে জেড ইফেক্টিভ বেড়ে যায়। তার মানে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে। এখন আসি প্রথম আয়নীকরণ শক্তি, যেমন প্রথম ইলেকট্রনকে বের করতে শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি যেমন দ্বিতীয় ইলেকট্রনকে বের করতে শক্তি। সো প্রথম আয়নীকরণ শক্তি এটা যা হবে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি তার চেয়ে বেশি হবে। কেন? কারণ প্রথম ইলেকট্রনটা বের করার পরে পরমাণু সাইজটা এমনি আরো ছোট হয়ে গেল, তার মধ্যে নিউক্লিয়ার চার্জ গড়টা বেড়ে গেল। সো দ্যাটস ওয়াই বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আগে যা ছিল এখন তার চেয়ে আরো বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা আরো বেশি। সো এখন আমরা এখানে একটা আগের এখানে যা পড়ছি সেটা একটু একবার দেখে নিই, তাহলে এখন আমরা এই নেক্সট পোলটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ওকে, সো আমরা এখন তাহলে পোলটা লঞ্চ করি একটু। সো রেজাল্ট 50-50 কেন এরকম হলো চিন্তা করা যাক। ইলেকট্রন বের করতে হবে, বের করতে হলে আমাদের শক্তি দেওয়া লাগবে। সো যেহেতু আমাদের শক্তি দেওয়া লাগবে, তাহলে অবশ্যই আয়নীকরণ শক্তি একটা তাপহারী প্রক্রিয়া হবে। সো অ্যানসার বি, নট এ। ওকে, সো গেল এটা। আমরা আবার একটু হাইড করি, আমরা আবার পড়াশোনায় ফেরত যাই। আয়নীকরণ শক্তি এখানে আমরা বলছি যে যেহেতু বাম থেকে ডানে গেলে জেড ইফেক্টিভ বাড়ে। ওকে, জেড ইফেক্টিভ বাড়া মানে পরমাণু সাইজ ছোট হইতে থাকে, তাহলে নিউক্লিয়াস থেকে শেষ শক্তি স্তরের দূরত্বটা, অর্থাৎ যদি জেড ইফেক্টিভ বাড়ে তাহলে এই শক্তি স্তরটা বা যোজ্যতা স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, যার কারণে এই ইলেকট্রনগুলোকে বের করতে আমার আরো বেশি শক্তি দেওয়া লাগবে। সো বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। আচ্ছা, উপর থেকে নিচে গেলে কি হয়? যেহেতু উপর থেকে নিচে গেলে পরমাণুর মধ্যে আরো নতুন নতুন শেল যুক্ত হয়। সো মনে করি যে আগে এটা ছিল যোজ্যতা শেল, এখন বাইরে আরেকটা যোজ্যতা শেল হওয়ার কারণে এটা এখন ইনার শেল হয়ে গেছে।
সো এই ইনার শেল গুলা যেহেতু নিউক্লিয়াসকে আচ্ছাদন করতেছে বা শিল্ডিং করতেছে, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা কমে যাবে। আর আকর্ষণ করার ক্ষমতা কমে গেলে কি হবে ভাইয়া? এই আয়নীকরণ শক্তিও কমে যাবে। তারপরে আসি পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল যেহেতু বেশি স্থিতিশীল, তাহলে এদের থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের একটা জেনারেল আউটলাইন আর কি। কিন্তু এখানে আমরা কিছু ডিসক্রিপেন্সি দেখতেছি, যেমন বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, এদের ক্ষেত্রে কি হয়। সো বেরিলিয়াম বামে অবস্থিত, বোরন ডানে অবস্থিত, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হবে, কিন্তু না। যদি আমরা এখানে দেখি যে বোরনের আমার 2p থেকে ইলেকট্রন বের করতে হয় আর বেরিলিয়ামের ক্ষেত্রে 2s থেকে, এই 2p এর ইলেকট্রনটা 2s এর ইলেকট্রন দ্বারা আচ্ছাদিত অবস্থায় আছে, অর্থাৎ 2s এর ইলেকট্রন 2p এর ইলেকট্রনকে ঢেকে রাখছে। তার মানে 2p এর ইলেকট্রনটা নিউক্লিয়াসে যত আকর্ষণ পাওয়ার কথা তত আকর্ষণ আসলে পাচ্ছে না। সো দ্যাটস ওয়াই p থেকে ইলেকট্রন বের করতে ইজি হবে, তার মানে আয়নীকরণ শক্তিটা কম হবে। ওকে, আর এখানে এটা হচ্ছে টাফ হবে, আয়নীকরণ শক্তিটা হচ্ছে বেশি হবে, রাইট? এখানে আইপি হচ্ছে লার্জ হবে, হাই হবে, এখানে আইপিটা হাই হবে। ওকে, তারপরে আসি এখানে নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে, এখানে নাইট্রোজেনের 2p3 অরবিটাল, অক্সিজেনের 2p4 অরবিটাল, এটা হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল, রাইট? এটা হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। সো যেহেতু এটা অর্ধপূর্ণ অরবিটাল, তার মানে এটা বেশি স্থিতিশীল, তার মানে এখানে ইলেকট্রন বের করতে বেশি কষ্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা যদিও অক্সিজেন থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কম হওয়ার কথা ছিল, কিন্তু নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা হবে অক্সিজেন থেকে বেশি। ওকে, ইলেকট্রন শক্তিতে চলে আসে। ইলেকট্রন শক্তি হচ্ছে ঠিক তার উল্টা ঘটনা, অর্থাৎ আয়নীকরণ শক্তি যেমন ছিল, এই ইলেকট্রনটাকে বের করতে কি পরিমাণ এনার্জি দেওয়া লাগবে, ইলেকট্রন আসক্তি হচ্ছে বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে আনতে কি পরিমাণে এনার্জি চেঞ্জ হবে। যেমন ক্লোরিনের মধ্যে যদি বাইরে থেকে একটা ইলেকট্রন আনি, তাহলে 348 কিলোজুল এনার্জি নির্গত হয়, সো এটার ইলেকট্রন আসক্তি হচ্ছে -348। অক্সিজেনে যদি আমরা একটা ইলেকট্রন নিয়ে আসি তাহলে -141, কিন্তু যদি আরো একটা ইলেকট্রন নিয়ে আসি, এখন অলরেডি এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে আমি যদি আরেকটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন এখানে যোগ করি, তাহলে কিন্তু আমার নিটভাবে এনার্জি আরো সাপ্লাই করা লাগবে, কারণ এখন ইলেকট্রনটা আগের চাইতে বেশি বিকর্ষণ পাচ্ছে। সো আমরা দেখতেছি যে প্রথম আয়নীকরণ শক্তি যদিও বা নেগেটিভ হইতে পারে, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তি সবসময় আসলে পজিটিভ হবে। ঠিক আছে, এই হচ্ছে আয়নীকরণ শক্তি বলতেছি। প্রথম ইলেকট্রন আসক্তি যদিও বা নেগেটিভ, মানে মাঝে মধ্যে পজিটিভ হয়, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সবসময় আসলে পজিটিভ হবে। সো এই গেল হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির ধারণা। ওকে, সো এখানে হচ্ছে আমরা ইলেকট্রন আসক্তির আইডিয়াটা বলতেছি। এগেইন, বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ যত বেশি, ইলেকট্রন আসক্তি তত বেশি হওয়ার কথা। তো যেহেতু বাম থেকে ডানে গেলে জেড ইফেক্টিভ বাড়ে, তাহলে ইলেকট্রন আসক্তি বাড়ার কথা, রাইট? আর উপর থেকে নিচে গেলে যেহেতু জেড ইফেক্টিভ কমে, তাহলে ইলেকট্রন আসক্তিও কমে যাওয়ার কথা, রাইট? সো এই হচ্ছে আমাদের বাম থেকে ডানে আর উপর থেকে নিচে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই কাহিনী, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ওকে, যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এই কথাটা একটু এক্সপ্লেইন করা যাবে। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া মানে ওখানে ইলেকট্রনের চার্জ বেড়ে যাইতেছে, তাহলে আমি যদি ফার্দার আরো একটা ইলেকট্রন যোগ করি, তাহলে সে বাইরের ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে, রাইট? সো দ্যাটস ওয়াই তখন যেটা হবে, যতটুকু আসক্তি থাকার কথা ছিল ওই শেলটার ইলেকট্রনের প্রতি, ততটুকু আসক্তি আসলে থাকবে না, তাতে কমে যাবে। সো যেমন তো হয় ফ্লোরিন আর ক্লোরিনের দ্বারা, দুইটারই যোজ্যতা শেলে 7টা ইলেকট্রন আছে, কিন্তু এখানে ফ্লোরিনের যোজ্যতা শেল হচ্ছে সেকেন্ড শেল, ক্লোরিনের যোজ্যতা শেল হচ্ছে থার্ড শেল। এই কারণে এখানে যোজ্যতা শেলের মধ্যে ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই যেটা হয় যে যখন আমরা বাইরে থেকে একটা ইলেকট্রন যোগ করার চেষ্টা করি, তখন ফ্লোরিন ইলেকট্রনটাকে ক্লোরিনের তুলনায় কম আকর্ষণ করে। সো যদিও বা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ফ্লোরিনের চাইতে বেশি। ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটা পোলে চলে আসছি। সো এখানে একটা গ্রুপের 4টা মৌল দেওয়া আছে, সো আমাদেরকে বলতে হবে যে এখানে কোনটা বেশি, কি বললাম, ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ। ওকে, সো আমরা হচ্ছে পোলটা এন্ড করি। 68% বলতেছে এ। হ্যাঁ, এক্স্যাক্টলি সবার রাইট, কারণ একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে যেহেতু ইলেকট্রন আসক্তি যেহেতু কমতে থাকে, তাহলে অক্সিজেন যেহেতু গ্রুপে সবার উপরের মৌল, সো তার মানে এটার ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ হবে। ফাইন। হ্যাঁ, ওই পোলটা কি ওদের কি শেয়ার করছেন? পোলের রেজাল্টটা, আচ্ছা রেজাল্ট আসে নাই, আচ্ছা আমি আবার শেয়ার করতেছি। রেজাল্টটা শেয়ার করে দিন তাহলে। আচ্ছা হ্যাঁ, এই যে শেয়ার করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওরা তাহলে দেখতে পাচ্ছে এখন। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা আসি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সো হোয়াট ইজ তড়িৎ ঋণাত্মকতা? যদি দুইটা পরমাণু, মনে করি হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন, দুইটা পরমাণু যদি এক সমযোজী বন্ধন তৈরি করে, তাহলে এই বন্ধনের ইলেকট্রনের প্রতি দুইজনের আকর্ষণ সেম থাকে না।
সো এতে যে রিলেটিভ আকর্ষণ করার ক্ষমতা অর্থাৎ ক্লোরিনের হচ্ছে হাইড্রোজেনের তুলনায় বেশি মনে করি, তাহলে এই যে কতটুকু বেশি এটার মেজারটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সো এই পরমাণুটার জেড ইফেক্টিভ যত বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। সো আমরা এক্সপেক্ট করবো বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমবে, এবং এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানে দেখা যায়। সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা জেনারেল আইডিয়া। এখন তড়িৎ ঋণাত্মকতার কারণে আসলে কি হয়, বন্ধনে পোলারিটি সৃষ্টি হয়। সো ক্লোরিন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে ক্লোরিন হচ্ছে এই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে বেশি টানবে, তার মানে এখানে এই যে আমরা একটা নেগেটিভ পোল দেখতে পাচ্ছি। আর হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে, তাহলে এটাকে আমরা ডেল্টা পজিটিভ করবো। তার মানে এখানে পোলারিটি সৃষ্টি হয় আসলে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে। ওকে, সো এখন আমরা এতক্ষণ ধরে যা যা করলাম সেটাকে আমরা এখানে এক চোখে দেখানোর চেষ্টা করছি যে বাম থেকে ডানে গেলে কি হয়। ওকে, বাম থেকে ডানে গেলে এই জিনিসগুলো হচ্ছে বাড়বে, এই জিনিসগুলো হচ্ছে কমবে। আবার যদি আমরা পরবর্তীতে যাই উপর থেকে নিচে গেলে কি হয়, এই জিনিসগুলো হচ্ছে বাড়বে, এই জিনিসগুলো হচ্ছে কমবে। সো এইখানে হচ্ছে আমরা কিছু টার্ম আছে, এগুলো আমরা যখন পিডিএফ দেখবো তখন আমরা একবারে দেখে নিবো, কারণ এই জিনিসগুলোই আমরা এতক্ষণ ধরে পড়াশোনা করছি। সো এখন আমরা এখানে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মৌলসমূহের অক্সাইডের ধর্ম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা একটা পর্যায়ের বাম থেকে ডানে যাই, তাহলে আমরা শুরুতে থাকি হচ্ছে মেটাল, ধাতুতে, রাইট? তারপরে আমরা একসময় চলে যাই হচ্ছে নন মেটালে। সো যেহেতু এই দুই পাশে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, সো অক্সিজেনের সাথে তাদের ইন্টারঅ্যাকশন হয় ডিফারেন্ট। অর্থাৎ মেটালরা অক্সিজেনের দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়, আর এই নন মেটালরা অক্সিজেন থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে নিয়ে নেয়। সো দ্যাটস ওয়াই যেটা হয়, এখানকার অক্সিজেন গুলা এগুলো হয় হচ্ছে ক্ষারধর্মী, অর্থাৎ এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে OH মাইনাস প্রডিউস করতে পারে, অথবা এরা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। আর এখানে তাহলে ঠিক উল্টা ঘটনাটা ঘটবে, ওরা হচ্ছে পানির সাথে যদি বিক্রিয়া করে তাহলে তারা হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, অথবা তারা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করবে, রাইট? কারণ তারা অম্লীয়। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে যদি আমরা একটা পর্যায়ে বাম থেকে ডানে যাই, তাহলে আমরা শুরুতে ক্ষারীয় পদার্থে থাকি, মানে ক্ষারীয় অক্সাইডে থাকি, তারপরে আমরা অম্লীয় অক্সাইডে চলে যাই। তাহলে মাঝখানে যারা থাকবে, যেমন আমি যদি তৃতীয় পর্যায়ের কথা বলি, মাঝখানে যারা থাকবে, যেমন এখানে ক্ষার, এখানে অম্ল, তাহলে মাঝখানে যারা থাকবে তারা হবে হচ্ছে উভধর্মী, অর্থাৎ এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, এরা ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মৌলসমূহের অক্সাইডের ধর্ম। ওকে, সো আমাদের মোটামুটি আমাদের কন্টেন্ট গুলো আমরা একদম গুছাই নিয়ে আসতে পারছি। সো আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই পড়াশোনা করবো, ইনশাল্লাহ আমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে। তো তোমাদের যাদের যাদের কিছু প্রশ্ন রয়ে গেছে, যেমন ভাই শঙ্করায়ন তো পড়াইলেন না, অনুরাকৃতি তো পড়াইলেন না, তারপরে হচ্ছে কার্বনেটের স্থায়িত্ব টাইত্ব এগুলো তো পড়াইলেন না, এগুলো সব আমরা নেক্সট লেকচারের জন্য রেখে দিছি। সো ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে এইসব নিয়ে একদম ডিটেইলসে কথা বলবো। ভাই একটা জিনিস একটু বলবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে ওদের হচ্ছে একটা কোশ্চেন নিয়ে যে মানে এইটা হচ্ছে ইন্টারে পড়ারই কথা এতদিনে, তা হচ্ছে এই যে সবকিছুতে মানে লাস্টে পর্যায়বৃত্ত ধর্মগুলোর ক্ষেত্রে কেন সবসময় গ্যাসীয় অবস্থায় বলা হয়, এই জিনিসটা নিয়ে হচ্ছে অনেকে কোশ্চেন করছে। আচ্ছা, তাহলে আমি এটা জবাব দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ও আচ্ছা ভাই, আচ্ছা, তো আচ্ছা, ওই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এইসব হাবিজাবিতে সবসময় বলা হয় একমোল গ্যাসীয় পরমাণু। সো আলটিমেটলি আমার টার্গেটটাকে একটু চিন্তা করি। আমার টার্গেটটা হচ্ছে, আমি যদি বলি একটা পরমাণু, আমি এটা আয়নীকরণ শক্তি মেজার করতে চাই, আয়নীকরণ শক্তি মানে কি আসলে? এই পরমাণুটার তার যোজ্যতাশীলের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কত, অর্থাৎ এই নিউক্লিয়াসটার ইফেক্ট। ওকে, এই নিউক্লিয়াসের ইফেক্ট এটা আমাকে জানতে হবে। ওকে, এই নিউক্লিয়াসের ইফেক্টটা কি? এখন যদি আমি চিন্তা করি, আমি একটা আয়নীকরণ শক্তি বের করব শুধুমাত্র এই নিউক্লিয়াসটাই আমার ইন্টার ইলেকট্রনের উপরে প্রভাব ফেলবে, এটা কেমনে হইতে পারে? সো এটা হওয়ার উপায় হইলো এরকম, আমি এই পরমাণুটাকে বিচ্ছিন্ন বানাবো, বা আমি এই পরমাণুটাকে অন্য কোনো কিছু ইনফ্লুয়েন্সে আসতে দিব না। যেমন আমি যদি একটা ধাতব খণ্ড চিন্তা করি, ধাতব খণ্ডের মধ্যে অসংখ্য পরমাণু আছে, তাহলে যদি আমি এখানে একটা ইলেকট্রনকে বের করে নিয়ে আসি, এটাকে কিন্তু আমি বলতে পারবো না যে এইটা যদি এই পরমাণুর ইলেকট্রন হয় তাহলে এই পরমাণুর আয়নীকরণ শক্তি হচ্ছে এইটা, না, কারণ এই ইলেকট্রনটার উপরে সবগুলো পরমাণুরই ইফেক্ট আছে। সো আমি যদি শুধুমাত্র পার্টিকুলারলি একটা নিউক্লিয়াসের ইফেক্ট বের করতে চাই, তখন আমাকে পরমাণুগুলোকে বিচ্ছিন্ন অবস্থায় নিয়ে আসতে হবে। আর বিচ্ছিন্ন অবস্থায় নিয়ে আসার উপায় কি? গ্যাস, আর কিছু নাই। সো দ্যাটস ওয়াই যেটা করা হয়, আমরা যতগুলো ডেফিনিশন দেই, সেই ডেফিনিশন গুলোতে আমরা নির্দিষ্ট সংখ্যক অণু বা পরমাণু নেওয়ার চেষ্টা করি এবং সেগুলোকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করি। সো ডেফিনিশনের মধ্যে এই জন্যই বারবার গ্যাস কথাটা চলে আসে। ওকে, আর রূপম, শুভ, জেড ইফেক্টিভ আবার আসছে, আমি কি আরেকবার একটু বলবো এটা? আচ্ছা, জেড আমি লিখেই দিই এখানে। আচ্ছা দেখ বাবারা, আমি হচ্ছে জেড ইফেক্টিভ একদম লিখে বুঝাই দিতেছি। এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ,
এটা হচ্ছে বাইরের শেলের কোন একটা ইলেকট্রন। তাহলে মনে করি এইটার প্রোটনের সংখ্যা হচ্ছে 10টা, তার মানে জেড হচ্ছে কতগুলো প্রোটন থাকে, আর প্রোটন যত বেশি থাকে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণও তত বেশি থাকে। কিন্তু যদি ভিতরের শেলে কোনো ইলেকট্রন চলে আসে তখন তারা কি করবে? ভিতরের শেলে কি অদ্ভুত ব্যাপার স্যাপার, এন্ড কইলে কব সিটি যাই। কি হলো ভাই শুভ? শোনা যাচ্ছে? শুভ না ভাই ঠিক আছে ভাই, তারপর আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তো এই যে ভিতরের শেলে যে ইলেকট্রন গুলো আছে ওরা যেহেতু বাইরের শেলের ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে, তাহলে এই লাল শেলটা অর্থাৎ যোগ্যতা শেলটা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটা কিন্তু কমে যাবে। তাহলে আমরা কমে যাবে এটা বলি কেমনে? আমরা বলি যে আমরা মনে করি যে এখানে আসলে 10টা প্রোটন নাই, এখানে আসলে এখন 3টা প্রোটন আছে। তার মানে যদিও বা আদতে 10টা প্রোটন আছে কিন্তু সে কাজ করতেছে 3টা প্রোটনের মতো ডিউ টু দিস ইনার শেলস। সো এইটাকে আমরা বলি হচ্ছে জেড ইফেক্টিভ। তাহলে এখন আসলে কেমনে বের করা যায় জেড ইফেক্টিভ? তাহলে জেড ইফেক্টিভ সমান সমান হবে অরিজিনাল জেড মাইনাস যে আমাদের এই ভিতরে ইলেকট্রনগুলো যতটুকু এই নিউক্লিয়াসটাকে ঢেকে রাখছে, অর্থাৎ একটা ধ্রুবক, সেটাকে বলে সিগমা বা স্ক্রিনিং কনস্ট্যান্ট বা আচ্ছাদন ধ্রুবক। সো এটা হচ্ছে মেইনলি জেড ইফেক্টিভের একটা ধারণা যে আসলে যদি এই ভিতরের শেলগুলো সহ চিন্তা করি তাহলে এখানে কতটুকু পরিমাণ মানে প্রোটন আসলে মূল আকর্ষণটা করতেছে আসলে। সো এটা হচ্ছে আসলে জেড ইফেক্টিভের মূল আইডিয়াটা। আশা করি এখন সবাই অ্যান্সারটা পেয়ে গেছেন।